সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি স্কলার আলাপের অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাহফুজুর রহমান। বর্তমানে কর্মরত আছি সিনিয়র লেকচারার হিসেবে ইউনিভার্সিটি অব মালায়া, মালয়েশিয়াতে। আশা করছি আপনারা যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, লিঙ্ক উইথ এর নিয়মিত আয়োজন স্কলার আলাপের দ্বিতীয় পর্বকে যিনি আলোকিত করবেন তিনি আমাদের সম্মানিত অতিথি ডক্টর আবুল কালাম সিদ্দিকী, যিনি যুক্ত হচ্ছেন জাপান থেকে। ডক্টর আবুল কালাম সিদ্দিকী জন্মগ্রহণ করেছেন ঝিনাইদহ জেলার মহেশ কোটচাঁদপুর থানার বলরামপুর গ্রামে। আর সেই বলরামপুর গ্রাম থেকেই তার জীবনের যাত্রা শুরু বা জীবনের গল্প শুরু। এবং আজ উনি জাপানে রিসার্চ ফেলো হিসেবে, একজন সম্মানিত রিসার্চ ফেলো হিসেবে আছেন। আপনারা জানেন যে টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজি ওয়ার্ল্ডের নাম করা একটা ইনস্টিটিউট এবং জাপানেও প্রচন্ড নাম করা একটা ইনস্টিটিউট। উনি ওখানে পোস্ট ডক্টর রিসার্চ ফেলো হিসেবে আছেন এবং পাচ্ছেন জেএসপিএস রিসার্চ ফেলো অ্যাওয়ার্ড, যেটা একেবারে দি মোস্ট প্রেস্টিজিয়াস স্কলারশিপ আমি বলবো, বা ফেলোশিপ জাপানে। সেই সাথে সাথে কাজ করছেন ভিজিটিং সায়েন্টিস্ট হিসেবে রিকনে সম্পর্কে আপনাদের বোধহয় বলার প্রয়োজন হবে না, তবু একটু বলি যে জাপানের লার্জেস্ট কম্প্রিহেন্সিভ রিসার্চ সেন্টার, যেখান থেকে অনেকে নোবেল পুরস্কার পেয়েছেন, শুরু হয়েছিল 1917 সালে। সেই রিকনে উনি কাজ করছেন। আর এর আগে উনি পিএইচডি করেছেন জাপান থেকেই। তারপরে কাজ করেছেন আমেরিকার সিলিকন ভ্যালিতে আইবিএম এর সাথে, ক্যালিফোর্নিয়াতে। তো আসলে ওনার রেঞ্জ অফ এক্সপিরিয়েন্স আছে, ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন। সব মিলিয়ে আমরা ওনার গল্প শুনবো। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানের ট্যাগলাইন হচ্ছে শুনতে চাই, শোনাতে চাই। তো আমাদের আজকের সম্মানিত অতিথি ডক্টর আবুল কালাম সিদ্দিকী, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। Assalamu alaikum, Dr. Mahfuzur Rahman. Thank you very much for inviting me such kind of a great event or talk. So আমি ডক্টর মাহফুজুর রহমানকে ধন্যবাদ জানাই জাপান থেকে, এবং যারা এই অনুষ্ঠানে লাইভ শুনতেছেন, আপনারা যেখানেই আছেন, যেভাবেই আছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই। ডক্টর মাহফুজুর রহমান, থ্যাংক ইউ ভেরি মাচ। ডক্টর আবুল কালাম সিদ্দিকী, আপনার গল্পটা শুরু হয়েছিল কোটচাঁদপুর থানার বলরামপুর গ্রাম থেকে। তারপরে আজ আপনি জাপানে আছেন। অনেকটা পথ, অনেক প্রতিকূলতা হয়তো ছিল, সেই পথটার গল্প শুনতে চাই। যে জার্নিটা কেমন ছিল যদি একটু বলেন। So the journey was very interesting. So আমি যদি বলতে চাই, প্রথম থেকে যখন আমি কিন্ডারগার্টেনে লেখাপড়া করি, এটা ছিল মনে করেন আমাদের এলাকার সবচেয়ে একটা, মনে করেন দেন ডিউরিং দ্য 19 দ্য ইংলিশ মিডিয়াম স্কুল কোটচাঁদপুর কিন্ডারগার্টেন। যখন আমরা মনে করো ওইখানে পড়তাম, তখন হচ্ছে এটা ছিল 1992 কিংবা 90 সালের 93 সালের দিকে। So starting from there, then like class 4 I dropped from there. Then I started to the local primary school. Suddenly my father decided that, আমার পিতা ওই সময় ডিসাইডেড করলো যে ছেলেকে তো একটু ধার্মিক বানানো উচিত। তখন ক্লাস 6 থেকে উনি আমাদের কোটচাঁদপুরেরই সবচেয়ে বড় কোটচাঁদপুর আলিয়া মাদ্রাসায় দিয়েছিল। তখন ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি সায়েন্স বিভাগে ওইখান থেকে লেখাপড়া করি। তখন এসএসসি দাখিল পাস করার পরে আমি হচ্ছে ঢাকা কলেজে ইন্টারমিডিয়েটে তোমার হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ড বা মানবিক বিভাগ থেকে, ওইখান থেকে শেষ করার পরে ঢাকা ইউনিভার্সিটিতে তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে দেন ফার্স্ট ক্লাস ফার্স্ট, এবং যতগুলা মনে করো মার্কস, সবচেয়ে হাইয়েস্ট মার্কস পেয়ে শেষ করার পরে then I came to Malaysia. You know very well about University of Malaya. Then when I was there, I get the scholarship next. বাংলাদেশে সবাই এটা পরিচিত হচ্ছে মংবুকা গাকুশো, বা সবচেয়ে ভালো নামে পরিচিত হচ্ছে মংবুশো। সবাই বাংলাদেশের মোস্ট অফ দ্য পিপল দে আর নোন অ্যাবাউট লাইক মংবুশো স্কলারশিপ। তো মংবুশো স্কলারশিপ পাওয়ার পরে এখানে এসে আমি হচ্ছে জাপান অ্যাডভান্স ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে মাস্টার্স, দেন পিএইচডি, এবং পিএইচডিতে থাকা অবস্থায় আবার আইবিএম, দা বলা হয় ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, সমস্ত টেক কোম্পানির মাদার,
ওইখানে প্রায় 6 মান্থের একটা ডিস্টিংগুইশ ভিজিটিং ফেলোশিপ করার পরে এখান থেকে পিএইচডি করে দেন আই জয়েন এগেন ইন দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। Then after doing the job 1 year, I get the JSPS fellowship, the most prestigious fellowship. One thing is very important. মনে করো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে JSPS fellowship is very easy, I think. But আর্টস ফ্যাকাল্টি থেকে or বিজনেস ফ্যাকাল্টি থেকে এটা পাওয়া সব খুবই কঠিন। বাট আই ওয়াজ ভেরি লাকি। আমি হচ্ছে প্রথম চান্সেই এটা হচ্ছে মনে করো আল্লাহর অশেষ রহমতে এটা হচ্ছে আমার ভাগ্যে জুটেছে। Then last year from October, I started the JSPS fellowship with the Tokyo Institute of Technology, and the school is School of Environment and Society. But before that, I also got a job in RIKEN. The offer was the first. So, the relationship is more important, or commitment is more important. So for the commitment, I didn't join to RIKEN, but I joined to TIT. At the same time, I am doing the JSPS fellowship, and as a visiting scientist, I am also working there. So আমার কাছে মনে হয় the journey was very amazing. There were like ups and downs. মাঝে মাঝে কিছুটা, যখন ধরো ঢাকা কলেজে পড়তাম তখন কিছু প্রবলেম ছিল, ইউনিভার্সিটি লাইফে কিছু প্রবলেম ছিল, দেন মালয়েশিয়ান লাইফে কিছু প্রবলেম ছিল, বাট জাপানে আসার পরে লাইফে আর কোনো প্রবলেম নাই। আচ্ছা, Till now there is no problem. I see. So the journey was like ups and down till Malaysia. After that, last 8 years, there was no problem at all in any cases. I see. And the journey in Japan is very amazing to me because, so I studied from science background, then arts, then, again arts background, then a bit computer science, then system engineering and system science, then AI and computer science. Now is more interesting, the medical science with behavioral things or decision neuroscience. So it's like amazing things I am doing here. আপনার কাছে আরো কিছু স্পেসিফিক প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন সেটা হচ্ছে আমাদের যে তরুণ প্রজন্ম তারা অনেক ক্ষেত্রেই হতাশ থাকে, বিশেষ করে আপনি যে বলেছেন যে আপনি মাদ্রাসায়ও পড়েছেন একটা সময়, ক্লাস 6 থেকে ক্লাস 10 মাদ্রাসায় পড়েছেন, তার আগে গ্রামে পড়েছেন, যে গ্রাম থেকে অবশ্যই আমরা বলবো আমাদের যে গ্রামগুলো সেগুলো অনেক ফ্যাসিলিটি থাকে না সেখান থেকে আপনি মাদ্রাসায় শুরু করেছেন জীবন, তারপরে ওখান থেকে আবার ঢাকা কলেজে আপনি ইন্টারমিডিয়েট পড়েছেন, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন, ফার্স্ট হয়েছেন ওখান থেকে। তো আসলে একজন গ্রামের ছেলে হিসেবে, মানে গ্রাম থেকে এসে আপনি যে আপনার যে প্রোগ্রেসটা ছিল, মাদ্রাসা থেকে আপনি সায়েন্সে গেছেন, তারপর সায়েন্স থেকে আবার আর্টসে, বলছেন যে আপনি লাইব্রেরি সায়েন্সে পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওখান থেকে তারপরে আপনি এখন যে রিসার্চ গুলো করছেন আমি দেখছি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে। আপনি কাজ করেছেন IBM এ, একজন রিসার্চ স্কলার হিসেবে আপনি আমেরিকার IBM এ কাজ করেছেন, সেখানেও আপনি ওই যে কগনিটিভ সায়েন্স বা এগুলো নিয়ে কাজ করেছেন, যেগুলো অনেকটাই মেডিকেল সায়েন্স বা আপনার বায়োলজিক্যাল সায়েন্স এই ধরনের কাজ। তো একটা মাদ্রাসার স্টুডেন্ট থেকে এভাবে ট্রান্সফরমেশন, এটার জন্য আসলে প্লাস আপনার স্কলারশিপ গুলো, আমরা যে দেখি আপনার স্কলারশিপ গুলো আপনি পেয়েছেন মনো বসু, যেটা আমরা বলি মাস্টার্স এবং পিএইচডির জন্য ওই স্কলারশিপটা পেয়েছেন। আর JSPS যে স্কলারশিপটা আমি অনেকের কাছে শুনেছি, এই ফেলোশিপটা হচ্ছে কি একেবারে দি মোস্ট, আমি যদি বলি দি মোস্ট প্রেস্টিজিয়াস একটা ফেলোশিপ যেটা আপনি পাচ্ছেন এখন, এবং আপনি আমেরিকাতেও যাওয়ার সুযোগ হয়েছে কাজ করার, সেখানেও ফান্ডিং পেয়েছেন কিছুটা। তো এই যে আপনার লাইফের যে ট্রান্সফরমেশনটা, যে মাদ্রাসা থেকে এইটা, তারপরে এটার জন্য আপনার কি মনে হয় যে একজনকে খুব মেধাবী হতে হবে না পরিশ্রমী হতে হবে, এটা আপনি কোনটাকে বেশি হাইলাইট করবেন? তোমার এই জিনিসগুলো আমি পর্যায়ক্রমে বলি। ফার্স্ট, মনে করো there is no discrimination between madrasa student and high school student to me. Right. So তুমি যদি দেখো, আমি শুরু করেছিলাম আমার কিন্ডারগার্টেন লাইফ, যেটা মনে করো প্রি প্রাইমারি স্কুল ছিল হচ্ছে ফুললি ইংলিশ মিডিয়াম। সাডেনলি আই হ্যাড সাম প্রবলেমস, মেবি ওই সময় আমাদের গ্রাম থেকে স্কুলে যাইতে, কোটসাতপুর শহরে যাইতে 3 কিলোমিটার দূর। সো মনে করো হেঁটে হেঁটে
যেতে গেলে মনে করো ব্যাগেও ধরো অনেক সময় কাদা মেখে যেত, বুঝতে পারছো? জি তো জি জি জিনিসটা হচ্ছে এইরকম, মনে হয় ওই সময় একটু কিছুটা অসুস্থ হয়ে গেছিলাম, এই জন্য আমার মা বাবা চায় নাই যে আবার কোর্সেদপুর যাই। কিন্তু কিছুদিন হচ্ছে ইয়েতে পড়ার পরে, গ্রামের প্রাইমারি স্কুলে পড়ার পরে মাদ্রাসায় ভর্তি করানো পারপাস ছিল, মনে করো ওই যে অসুস্থ হয়েছিলাম, আবার এট দ্য সেম টাইম মনে করো ওই সময় হচ্ছে, তুমি যদি মনে করো জিনিসটা ছিল এরকম যে প্রত্যেকটা পিতামাতাই চায় তার ছেলে কিছু ধর্মীয় নলেজ পাক, সাথে জি হচ্ছে মনে করো ওয়ার্ল্ড এর নলেজ পাক। বাট ওই সময় মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এতটা খারাপ না আমার কাছে মনে হয়েছিল, কারণ আমরা ওই সময় 100 মার্কস এর রিটেন পরীক্ষা, সবকিছু 100 মার্কস এর, বাংলা ইংলিশ, বাট ডিফারেন্স ছিল ইংলিশে 100 বাংলায় 100। ওই ডিফারেন্সের কারণেই মনে করো দাখিল পাশ করার পরেই কলেজে ভর্তি হওয়া, কারণ ইউনিভার্সিটি গুলাতে ওই সময় একটা ইয়ে ছিল যে বাংলা এবং ইংলিশে 200 মার্কের একটা মনে করো রিকোয়ারমেন্ট ছিল, যদি তুমি ইংলিশে কিংবা অন্যান্য ভালো সাবজেক্টে পড়তে চাও, ইকোনমিক্স, তো তোমাকে বাংলা ইংলিশে 200 থাকা লাগবে। সো দাখিলি ধরো আই ওয়াজ আনলাকি, মনে করো অল্প কিছু মার্কস, 2 মার্কস কিংবা 3 মার্কের জন্য বোর্ড প্লেস ছিল না, সেম ইন্টারমিডিয়েটেও সেম। তো আমার কাছে মনে হয় নাই কখনো, ওকে যদি গ্রামের ছেলে মাদ্রাসা থেকেই মনে করো, কিন্তু আমার কাছে মনে হতো যে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন হাই স্কুল আর কলেজ আর মাদ্রাসা। এটা হচ্ছে, আমরা তো ওই সময় কিছু বুঝি না, তাই না? পিতামাতা না সবাইকে জি দেয় জি জি যেখানে জি পড়তে চায়। আমাদের জিনিসগুলো হচ্ছে এরকম, ওই সময় আমরা বাচ্চা বয়স ছিল আমাদের, মনে করো আমার যেমন কাজ ছিল একটা, যদি কোনো কিছু একবার শুনতাম মনে হয়তো হুবহু ওইটা আমার মনে থাকতো। আচ্ছা 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 এটা হয়তো মনে করো তুমি বলতে পারো যে হয়তো আল্লাহ রহমত কিংবা হচ্ছে বিশেষ কিছু আল্লাহ রহমত থাকে, তাই না? হ্যাঁ তো জি জি এটাই, বাট আমরা এখনো দেখি মাদ্রাসার সাথে হাই স্কুলের ডিফারেন্স, অথবা অনেকে অনেক কিছু বলে যে তুলনা মাদ্রাসা করাই জি জঙ্গি করা হয়। জি বাট জি আমরা দেখছি, আমরা যে মাদ্রাসায় পড়ছি ওই মাদ্রাসা থেকে অনেকে এর আগে আমাদের ঢাকা ইউনিভার্সিটিও টিচার ছিল, অনেকে বোর্ড প্লেস করা আছে। তো দ্য এডুকেশন সিস্টেম ইজ লাইক ভেরি সেম। ডক্টর আমি কালাম, ধরো, আমি কেন, সরি আপনাকে একটু থামাচ্ছি, আমি কেন বলছি এটা একটা পারসেপশন। আপনার হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশের একটা পারসেপশন আছে, এটার ইয়েস ইয়েস, সত্যটা আমি নিজেও বিশ্বাস করি না। আমার মনে হয় যে সবারই সব জায়গায় ভালো পড়াশোনা আছে এবং সব জায়গায় ভালো খারাপ স্টুডেন্ট আছে। ইয়েস, তো সেটা স্কুল থেকেও একজন খুব খারাপ করতে পারে, আবার মাদ্রাসা থেকেও খুব মাদ্রাসা খারাপ থেকে, করতেও ভালো করতে পারে। কিন্তু একটা ইন জেনারেল, আপনার জেনারেল একটা পারসেপশন আছে আমার দেশে যে সে মাদ্রাসায় পড়েছে, এরকম একটা পারসেপশন। এখন যদিও কিছুটা ওই জিনিসটা আপনি একটু কমে গেছে, কিন্তু একটা সময় আমি দেখেছি মাদ্রাসা সম্পর্কে এরকম একটা পারসেপশন ছিল, যেটা আমি নিজেও বিশ্বাস করি না, বাট পারসেপশন তো পারসেপশনই, আপনাকে অনেক সময়। পারসেপশন তো রিয়ালি পারসেপশন, এটা এখনো ভোগায় মানুষকে। ধরো ধরো জি জি ফর এক্সাম্পল, তোমার মনে করো অনেকটা ভাইবা বোর্ডে তোমার যদি দেখে মাদ্রাসা সার্টিফিকেট, প্রথমে শুরু হয় ইউ আর, তুমি তো জঙ্গি কিংবা জামাত শিবির দিয়ে কথাবার্তা শুরু হয়ে যায় ভাইবা বোর্ডে, বুঝছো, বড় বড় ভাইবা বোর্ডে। বাট ওইটা তোমাকে ওভারকাম করে আসতে হয় অনেক ভাবে। হুম, তো হুম, আমার হুম। কাছে যেটা ওই ফ্যাক্টটা যে মাদ্রাসা এবং হাই স্কুল এখানে কোনো ডিসক্রিমিনেশন না থাকাটাই ভালো, কারণ মাদ্রাসা হচ্ছে আমাদের দেশের এডুকেশন সিস্টেম, এবং Right. এডুকেশন সিস্টেমটা হচ্ছে এইরকম সমমানের। হাই স্কুল কলেজ মাদ্রাসা দুইটাই সমমানের, ওইখানে একদম স্পষ্ট ভাবে লেখা আছে। জি তো জি আমার মতে কোনো মনে করো পার্সিয়ালিটি কিংবা ডিসক্রিমিনেশন থাকা উচিত না। যদিও বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেমন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এখনো আগের চেয়ে বেশি পরিমাণে এটা পার্সিয়ালিটি তৈরি হয়েছে। এটা কারা কিভাবে এই আইনগুলো করা হয় জানি না, কিন্তু তাহলে তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা জাস্ট উঠাই দিলেই হয়, তাই না? যদি তুমি এভাবে ক্রিয়েট করতে চাও যে মাদ্রাসা ছেলেপেলে পরীক্ষা দিতে পারবে না, তাদের তো এডুকেশন সিস্টেম অনেক স্ট্যান্ডার্ড। আমি তো 2000 সালেই তোমার মনে করো আমার হায়ার ম্যাথমেটিক্স ছিল, যেটা হচ্ছে রেগুলার এডুকেশনের সমান, তারপরে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এইগুলো ওই সময় পড়ছি। জি দেন তোমার ঢাকা কলেজে আসার পরে সবচাইতে মজা ছিল হচ্ছে আমরা সবাই খুবই ভালো ফ্রেন্ডশিপ ছিলাম ইন্টারমিডিয়েটে, ওইখানেও মনে করো খুবই একটা আনলাকি ছিল, 2-1 মার্কসের জন্য মনে করো প্লেস হয় নাই। দেন লাক মনে করো ফেভার করা শুরু হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে আসার পরে। আচ্ছা আচ্ছা ধরো ফার্স্ট ইয়ারে খুবই ভালো একটা রেজাল্ট ছিল, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্স টোটাল একটা খুবই ভালো রেজাল্ট ছিল। জি জি বাট ধরো স্কুল লাইফেও কিছু একটা স্কলারশিপ ছিল লোকাল, তারপরে আমরা ওই যে দাখিল পাস করার পরে বোর্ড বৃত্তি ছিল, দেন তোমার ইউনিভার্সিটি লাইফে হাই উচ্চ মাধ্যমিক বোর্ড বৃত্তি ছিল, আবার আমাদের ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি ছিল, বৃত্তি সবসময় কিছু না কিছু ছিল। রাইট দেন
মিক্সড বা মনবুসু পাওয়ার পরে সো ওকে প্রথমে সায়েন্স ব্যাকগ্রাউন্ড দেন আর্টস ব্যাকগ্রাউন্ড দেন এগেন ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট ঢাকা ইউনিভার্সিটি, যদিও এটা আর্টস ফ্যাকাল্টির আন্ডারে, বাট ওইখানে শিক্ষা দেওয়া হয় অল দ্য লেটেস্ট লাইক দ্য ডাটাবেস ম্যানেজমেন্ট, ইনফরমেশন ম্যানেজমেন্ট, নলেজ ম্যানেজমেন্ট অ্যান্ড লাইক আদার্স টাইপস অফ থিং, যেগুলো মনে করো যদিও নাম শুনে মনে করবো তুমি যে টোটালি লাইব্রেরি ম্যানেজমেন্ট, বাট the education is giving from there is totally different along with the library and information science management. Okay, then মনে করো ঢাকা ইউনিভার্সিটি রেজাল্ট হওয়ার পরে আমার একজন টিচার ছিল, উনি সবসময় আমাকে এনকারেজমেন্ট করতো, ডক্টর সাইফুল ইসলাম স্যার। আচ্ছা তো ওনার কাছ থেকে মনোবসু সম্পর্কে জানা, আমি মনে করো প্রথমে মনোবসু সম্পর্কে অ্যাপ্লাই করছিলাম মনে করো গভর্নমেন্টের যেটা আমাদের বাংলাদেশের সিস্টেম যেটা করে, তো ওইটা আমার ভাগ্যে হয় নাই, কারণ ওইখানেও হয়তো স্বজন প্রীতির কারণে কিংবা কোনোভাবেই। দেন আমি ইউনিভার্সিটি রিকমেন্ডেশনে আমার যে সুপারভাইজার ছিল উনি রিকমেন্ড করে, ওইটা করার পরে মনোবসু পাওয়ার পরে এখানে এসে আমার কনটা কি ছিল, ইউ ক্যানট স্টাডি ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট, ইউ হ্যাভ টু স্টাডি সার্ভিস সায়েন্স। আচ্ছা 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 সার্ভিস সায়েন্স হচ্ছে মনে করো ওকে তোমার সাথে এই যে এখানে কথা বলতেছি, জি এই জি কথা বলার মাধ্যমে কিছু না কিছু একটা কো ক্রিয়েশন বলে ওরা, মেবি আচ্ছা উই আর লার্নিং ফ্রম ইচ আদার অথবা আদার্স আর লার্নিং ফ্রম ইচ আদার। যদি রাইট আমরা কিছুই নাও শিখি, মেবি উই আর শেয়ারিং দ্য নলেজ। রাইট সার্ভিস সায়েন্সের ভাষায় দে কল ইট কো ক্রিয়েশন উইথ দ্য আচ্ছা আচ্ছা ইন্টারাকশন ফ্রম ইচ আদার। রাইট সো রাইট সার্ভিস সায়েন্সে ধরো 2012 থেকে 2018 পর্যন্ত সার্ভিস সায়েন্সে লেখাপড়া করলাম। যখন মনে করো আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, আমার কখনো ফান্ড নিয়ে ভুগতে হয় নাই জাপানে, যদিও আমার সুপারভাইজারের মনে করো ডিউরিং পিএইচডি এন্ড মাস্টার্স আমি মনে করো 40টার বেশি কনফারেন্সে গেছি অল ওভার দ্য ওয়ার্ল্ড। লাস্টের দিকে হয়েছে কি সিলিকন ভ্যালি কিংবা ইউএসএ তে ছাড়া আর কোথাও যাই নাই। সো ইউএস এর প্রতি একটা ফ্যাসিনেশন ছিল, কারণ মনে করো স্পেশালি ইউসি বার্কলি, স্ট্যানফোর্ড, দেন মনে করো আইবিএম, গুগল, দেন মনে করো পেপল, দেন ফেসবুক, এই যে সিলিকন ভ্যালির যে এনভায়রনমেন্টটা, এইগুলা মনে করো 6 মাস দেখার পরে আমার আর কখনো মনে জাগে নাই যে আই উইল ভিজিট আদার কান্ট্রিজ। যতটুকু সময় পাইছি ওইখানে যে যে আমার যে মনে করো সুপারভাইজার ছিল ইউএস এর, ওনার নাম আছে ডক্টর জিম শফিরার, উনি একদম ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মিন্স হচ্ছে আইবিএম তারপরে অ্যাপেলে কাজ করছে, উনি হি ইজ নট অ্যান একাডেমিশিয়ান, আচ্ছা বাট ইফ ইউ সি হিজ পাবলিকেশন এন্ড আদার টাইপস অফ থিংস, মনে করবো উনি হচ্ছে ওয়ান অফ দ্য পায়োনিয়ার অফ এ ডিসিপ্লিন কল সার্ভিস সায়েন্স অর সার্ভিস মার্কেটিং। সো দ্যাট টাইমও আমি মনে করো এখান থেকে আমাদের ইউনিভার্সিটির একটা লোকাল ফান্ডিং আছে, ওই ফান্ডিং পেয়েছিলাম। সো জাপানে আসার পরে ফান্ডিং নিয়ে কখনোই চিন্তা করা লাগে না। আচ্ছা ফান্ডিং ইজ লাইক ওকে ইউ আর ডুইং দিস, ওকে ডু দ্যাট, মানি ইজ নট এ ম্যাটার। রাইট আমার কাছে যেটা মনে হয়েছে দীর্ঘ এই লং জার্নির সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওকে তুমি যদি মনে করো বড় স্বপ্ন দেখো, ওই স্বপ্ন দেখা অনুযায়ী যদি কাজ করতে থাকো তোমাকে থামানোর কেউ নাই। সো যদি আমি উদাহরণ দিই, আমার ধরো যখন আমি ইন্টারমিডিয়েট পড়ি ঢাকা কলেজে, আমার হচ্ছে বিমান বাহিনীতে চাকরি দিয়ে দিছিল আমার মামা, বুঝতে পারছো? আচ্ছা তো আচ্ছা আমি চুরি করে মনে করো মামার বাসায় না যেয়ে আমার চাচুর কাছে চলে গেছিলাম। তো যদি ওইখানে যাইতাম, সো আমার যেটা অল টাইম ইচ্ছা মনে করো একটু বড় বড় স্বপ্ন দেখা এবং ওই স্বপ্নের রাজ্যে ঘুরে বেড়ানো, আচ্ছা 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 এবং ওই অনুযায়ী মনে করো তোমার যদিও কাজগুলো হয়তো পারফেক্টলি করা হয় না, কিন্তু অল্প অল্প করলেও ওই স্বপ্ন অনুযায়ী কাজ করলে মনে করো আল্লাহ তোমাকে অবশ্য দিবেই, এটাই হচ্ছে আমার বিশ্বাস এই দীর্ঘ লং জার্নির। and you will get some people, they will always help you. রাইট গোলাম ভাই, আপনার জন্য আরো প্রশ্ন আছে। আমরা দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই, আপনার দর্শক শ্রোতা যারা দেখছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে ওই প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। আপনাদের যে যেটা জানতে চান অবশ্যই বলবেন। এই পর্যায়ে ডক্টর কালাম ভাই, আপনাকে যেটা জানতে চাইবো যে মনোবসু আমাদের দুইটা ধরনের সিস্টেমে হয়ে থাকে। একটা হচ্ছে হুম, সরকারি মাধ্যমে, যেটা বাংলাদেশ থেকে আমরা দেখে ওর থাকি, যেটা embassy এম্বাসিতে অ্যাপ্লাই করতে recommendation. হয় হুম, এম্বাসি থেকে। আরেকটা হচ্ছে আপনার শিক্ষকদের সাথে বা ইনস্টিটিউশনে যোগাযোগ করে হয়। এইটা হুম। যদি আপনি একটু আমাদের যারা দর্শক হয়তো যারা ইয়াংরা যারা যেতে চায় তাদের জন্য যদি একটু ক্ল্যারিফাই করেন যে আপনি আসলে কিভাবে একটু করেছেন, যদি একটু বলেন তাহলে হয়তো ওদের তো জন্য একটু সুবিধা। এটা হচ্ছে দুইটা সিস্টেমে হয়, একটা হচ্ছে মনে করো এমবাসি রিকমেন্ডেশন, মনে করো এমবাসি কি করে বাংলাদেশ শিক্ষা মিনিস্ট্রিতে
সার্কুলার পাঠায় যে এই সময় অ্যাপ্লাই করতে হবে, এমবাসিতে পরীক্ষা দিতে হবে, এবং ওইখানে মনে করো তোমার এমবাসিতে সবকিছু দেওয়ার পরে মনে করো আমাদের দেশে যেটা হয়, দেয়ার আর সাম প্রসেস। তো আমার রাইট। ক্ষেত্রে যেটা হয়েছিল, লাইক নেপোটিজম টাইপ অফ থিংস। তো আমি ওইখানে অ্যাপ্লাই করছিলাম, আমার হয় নাই, বুঝতে পারছো? তো আচ্ছা এটা আচ্ছা, জি হচ্ছে তোমার এমবেসির মাধ্যমে দেশের ওইখানে অ্যাপ্লিকেশন করতে হয়, দেন পরীক্ষা দিতে হয়, তারপরেও তোমার যে হবে, যদি মনে করো আমাদের দেশের অবস্থা তো তুমি জানো, ইফ ইউ ডোন্ট হ্যাভ সাম রিলেশনস, সো ইউ ক্যানট বি সিলেক্টেড দেয়ার, বাট সাম পিপুল মে বি ক্যান বি সিলেক্টেড। তো আচ্ছা আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি ছিলাম হচ্ছে মনে করো একদম লাস্ট নাম্বারের পরেরটা। আচ্ছা সামহাও আমার এক মনে করো বড় আপু ছিল, ও ফোন করে খোঁজ নিল, বলল কি যে আপনার এবার হবে না, নেক্সট বার হবে। তো আচ্ছা এরপরে আমার সুপারভাইজারকে বলার পরে উনি কি করলো, যে ইউনিভার্সিটির একটা রিকমেন্ডেশন সিস্টেম আছে, এটাই আচ্ছা হচ্ছে তোমার কোনো পরীক্ষা নাই, বুঝতে পারছো? এটা আচ্ছা মোর ইজিয়েস্ট ওয়ান। আচ্ছা তো এটার যেটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ান হচ্ছে কি, অনেকে জাপানে হয়তো কমিউনিকেশন করে না, বাট তুমি যদি কোনো প্রফেসরকে ওই প্রফেসরের ফিল্ড অনুযায়ী তুমি যদি একটা তোমার সিবি দিয়ে একটা সুন্দর করে মেল লেখো যে আমি হচ্ছে তোমার সিবি পড়েছি, তোমার অনুযায়ী রিসার্চ করতে আগ্রহী, আমি এভাবে কমিউনিকেশন করতে করতে তুমি যদি বলো ইউনিভার্সিটি রিকমেন্ডেশনে আমি উৎসুক, তখন কি করবে, তোমার ওই যে যখনই কমিউনিকেশন করুক, এটা ডিসেম্বর মাসে ফার্স্ট উইকে তোমাকে বলবে যে আমি ফর্ম পাঠাবো। ওই ফর্ম ফিল আপ করার পরে তোমার ওই যে রিকোয়ারমেন্টস আছে কিছু ভেরি ইজি রিকোয়ারমেন্টস, ধরো আইএলটিএস ইজ নট সো ইম্পর্টেন্ট, তোমার মনে করো যে কোনো জাস্ট একটা ম্যান্ডেটরি, মানে তোমার একটা সার্টিফিকেট দেওয়া লাগবে, এইরকমই একটা রিকোয়ারমেন্ট। যদি তোমার ভালো স্কোর থাকে তাহলে তো খুবই ভালো, তাই না? আচ্ছা, কিন্তু জি জি, ভালো স্কোর না থাকলেও কোনো ব্যাপার না, কিন্তু আচ্ছা একটা সার্টিফিকেট আর তোমার একটা রিসার্চ প্রপোজাল, দেন তোমার হচ্ছে কি আরেকটা হচ্ছে ওর সাথে, রিসার্চ প্রপোজালটা 1 পেজের, বুঝতে পারছো, এমন কঠিন আচ্ছা কিছু না। আচ্ছা আচ্ছা দেন আচ্ছা তোমার হচ্ছে তুমি যে ইউনিভার্সিটি কিংবা যেখানে পড়ালেখা করছো ওইটা ডিন লেভেলের একজনের রিকমেন্ডেশন লাগে। আচ্ছা 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 আর এটা ডিপেন্ড করে ওই প্রফেসরের উপরে, মনে করো আচ্ছা, ওই প্রফেসর যদি চায়, হি উইল ব্রিং ইউ এনি হাউ। আই সি আই সি। সো আমি হচ্ছে ধরো তোমার এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশি যারা এই অনুষ্ঠান দেখতেছে, যারা মনে করো আসতে চায়, তাদেরকে বলতে চাই যে বাংলাদেশে তো ধরো ওইখান থেকে পাহারা এসে আমাদের জন্য হয়তো বিট টাফ, বাট এই যে ইউনিভার্সিটি রিকমেন্ডেশনটা হচ্ছে খুবই ইজি, মোস্ট আচ্ছা ইজিয়েস্ট ওয়ান আমার কাছে মনে হয়। যদি ওই প্রফেসরের সাথে প্রপোজালটা পছন্দ করে, হ্যাঁ, অনেক সময় ধরো প্রপোজাল না পছন্দ করলেও মনে করো প্রফেসর উৎসুক থাকে যে বাংলাদেশে, ওকে বাংলা যদি একজন স্টুডেন্ট আসতে চায় ওকে আমি নিয়ে আসবো, কারণ হয়তো আচ্ছা ওই প্রফেসরের একটা গুড এক্সপিরিয়েন্স আছে, বুঝতে পারছো? আচ্ছা, জি 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 জি। তো এইভাবে হচ্ছে সবচেয়ে ইজি হচ্ছে ইউনিভার্সিটি রিকমেন্ডেশনটা, আমার কাছে মনে হয় মোর ইজিয়েস্ট ওয়ান। বাট তোমার মনে করো প্রফেসরের সাথে একটু কমিউনিকেশন করতে হবে, জি ফার্স্ট জি জি। হচ্ছে তোমার মেইলের মাধ্যমে কমিউনিকেশন, দেন তোমার এক্সপ্রেস করতে হবে, উনি যদি লাইক করে হি উইল ডু এভরিথিং। আর তোমার কাজ হচ্ছে শুধু মনে করো পাসপোর্ট, দেন মনে করো তোমার হচ্ছে ওই যে রিকমেন্ডেশন লেটার ম্যানেজ করা, আর জি জি সার্টিফিকেট গুলা ফটোকপি মনে করো জি। অ্যাটেস্টেড করে দিয়ে পাঠিয়ে দেওয়া, বাদ বাকি মনে করো ইন্টারনালি ইট উইল বি প্রসেসড। আচ্ছা আচ্ছা, আমরা দেখছি যে আপনি এখন টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো হিসেবে আছেন, জেএসপিএস স্কলারশিপ পেয়েছেন। তো যদি এই ইনস্টিটিউট সম্পর্কে একটু বলেন যে আপনি কি কাজ করছেন, এবং জেএসপিএস স্কলারশিপটা সম্পর্কে যদি একটু বলেন। আসলে এটা ওই যে ফেলোশিপটা, এটা খুবই হ্যাঁ, স্পেসিফিক আমরা শুনেছি, কিন্তু একজন মানুষের জন্য কি আসলে এই স্বপ্ন দেখা সম্ভব যে বাংলাদেশে আমরা হয়তো অন্য কোথাও থেকে পিএইচডি করেছি, সো আমরা সেখানে হয়তো যেতে পারবো কিনা? আর টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজিতে যদি কেউ পড়তে চায়, আপনি যেহেতু ওখানে পোস্ট ডক করতেছেন, প্লাস আপনার এরিয়া অফ রিসার্চে, তাহলে যদি একটু আমাদের আলোকপাত করেন এই বিষয়ে আর কি। সো মনে করো আমাদের ঢাকায় যেমন বলা হয় ঢাকা ইউনিভার্সিটি বুয়েট, তাই না? রাইট। জাপানে যেমন একটা চালু আছে, যেমন টোকিও ইউনিভার্সিটি, টোকিও টেক, বুঝতে পারছো, কিয়োটো ইউনিভার্সিটি। বাট দিস থ্রি ইউনিভার্সিটিজ মনে করো তুমি যদি ওয়ার্ল্ডে কম্পেয়ার করো, এটা খুবই নাম করা ইউনিভার্সিটি, এখান থেকে নোবেল প্রাইজ পায়। কিয়োটো ইউনিভার্সিটিতে মনে করো এ পর্যন্ত মোর দ্যান 10% গট নোবেল। আই সি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর টোকিও টেক হচ্ছে তোমার টেকনোলজিক্যাল ক্ষেত্রে মনে করো ওই যে জাপানিজ আগের অনেক পুরাতন একটা ইনস্টিটিউট, যেখানে মনে করো আমাদের দেশে বুয়েটের মতো, বাট এখানে সবকিছুই আছে। আমি যেমন মনে করো আমার রিসার্চ ফিল্ড হচ্ছে তোমার হচ্ছে স্কুল অফ এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাইটি, কিন্তু এখানে ম্যানেজমেন্ট সায়েন্স আছে, তোমার আর্টস ফ্যাকাল্টি জিনিস আছে, তোমার মনে করো এআই আছে,
তোমার আচ্ছা ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স আছে, এই ফ্যাকাল্টির আন্ডারে তোমার এনভায়রনমেন্ট আছে, সমস্ত কিছু এর আন্ডারে আছে। আচ্ছা 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 আর জেএসপিএস যেটা হচ্ছে, এটা হচ্ছে তোমার জেএসপিএস মনে করো জাপান সোসাইটি ফর সায়েন্স এন্ড প্রমোশন, এরা হচ্ছে জাপানের মোস্ট অফ দা মনে করো রিসার্চ, এটা মনে করো এটা ফান্ডিং করে। সো জেএসপিএস ধরো যারা সায়েন্সের স্টুডেন্ট আমাদের দেশে, যারা ডক্টর মাস্টার পিএইচডি করছে, তাদের জন্য অনেকটা ইজি, বুঝতে পারছো? তারা যদি আচ্ছা সুন্দর একটা রিসার্চ প্রপোজাল করে, আহ, তারা পায়, বাট ইট ইজ ভেরি কম্পিটিটিভ, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা খুবই কম্পিটিটিভ। তোমার রেশিও হচ্ছে 6 to 7%, 100 এর মধ্যে অ্যাকসেপ্টেন্স রেট। আচ্ছা 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 এটা হচ্ছে দুই টাইমে হয়, কেউ হচ্ছে মার্চে অ্যাপ্লাই করে, ওরা হচ্ছে সেপ্টেম্বরে আসে, আবার আগস্টে অ্যাপ্লাই করলে ওরা হচ্ছে মার্চে আসে, বুঝতে পারছো? আচ্ছা 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 এভরি টাইম 120 পিপল কামস অল ওভার দ্য ওয়ার্ল্ড, মনে আই করো সি পৃথিবীর। তো আচ্ছা আচ্ছা গত বছর আমরা 3 জন বাংলাদেশি পেয়েছিলাম। আমার আচ্ছা যতদূর ধারণা, কেউই মনে করো আমি বাদে কেউই বাংলাদেশে থাকে না। একজন ছিল অস্ট্রেলিয়াতে, উনিও আসছে টোকিও থেকে, বুঝতে পারছো? আমরা 2 জন আচ্ছা টোকিও থেকে। আচ্ছা আচ্ছা আর আচ্ছা আর একজন আছে আমাদের সিলেট থেকে, মেবি উনি গেছে অন্য একটা ইউনিভার্সিটিতে। ওনাদের আচ্ছা 2 জনের ফিল্ডই হচ্ছে সায়েন্স ফিল্ড। আচ্ছা 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 আমার ফিল্ডটা মনে করো যদি বলা হয় যে হচ্ছে তোমার আর্টস ফিল্ড হতে পারে, কিন্তু তোমার আছে ম্যানেজমেন্ট ফিল্ড হতে পারে, বাট ফিল্ডটা ছিল এরকম: I will develop an AI-based system for improving the service literacy of rural people in Bangladesh. আই তোমার সি জেএসপিএস এর মেইন একটা ফোকাস হচ্ছে এইরকম: তুমি এমন একটা প্রপোজাল তৈরি করবা যেটার মাধ্যমে মনে করো দুই দেশেরই কিছু না কিছু মনে করো ডেভেলপমেন্টে কাজ লাগবে। ফর আচ্ছা এক্সাম্পল, আমরা বলেছিলাম উই ক্যান ইউজ দ্য জাপানিজ লেটেস্ট টেকনোলজি টু হেল্প দ্য পুয়ার পিপল ইন বাংলাদেশ। তো মনে করো আচ্ছা ব্যালেন্স একটা প্রপোজাল তৈরি জি করা। জি 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 এর বাইরে একটা ইয়ে আছে, তোমার আছে অনেক সময় যারা ওই যে জেএসপিএস এর তোমার এক্সামিনার থাকে, ধরো তোমার প্রফেসরের ইনফ্লুয়েন্সও একটু লাগে, বাট যদি তোমার প্রপোজাল হচ্ছে খুব ভালো হয়, তখন মনে করো অন্যগুলো আর বেশি কাজ করে না। সো বেটার হচ্ছে একটা খুবই প্র্যাকটিক্যাল অর অ্যাপ্লাইড রিসার্চ প্রপোজাল তৈরি করলে মনে করো পসিবিলিটি রেট আছে। ধরো আর্টস থেকে পাওয়াটা মনে করো আনবিলিভেবলি টাফ। সো ফার্স্ট টাইম আমি এটা পেয়েছি, যেটা মনে করো আমি 2বারও অ্যাপ্লাই করি নাই। সো ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছি, ফার্স্ট টাইমই হয়েছে। রিজন আচ্ছা ছিল এরকম: আমার প্রফেসর ছিল হচ্ছে, উনি খুবই এক্সপেরিয়েন্স একজন লোক, উনি আইবিএম এ চাকরি করছে প্রায় 27 বছর মতো, জাপান আইবিএম, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা দেন উনি হচ্ছে জাপানের মিনিস্ট্রির অনেক, জিএসটির অনেক ফান্ডিং এবং ইন্ডাস্ট্রি লেভেলের অনেক কমিটি মেম্বার, বুঝতে পারছো? দেন আচ্ছা আচ্ছা উনি জানে যে কোন কোন লেভেলের রিসার্চ প্রপোজাল হইলে তোমার পাওয়ার সম্ভাবনা বেশি, তুমি যে কোনো ফিল্ড থেকে আসো, তাই না? জি 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 সো আমরা ওইভাবেই তৈরি করছিলাম। তখন উনার একটু অসুবিধাজনক আছে, উনি যদি লেভেল কোয়ালিটি ভালো না হয়, উনি তোমাকে ডাইরেক্ট বলে দেবে যে এটাই হবে না, আর দরকার নেই। আচ্ছা 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 আর যদি কোয়ালিটি ভালো হয়, তখন বলে ওকে লেটস ট্রাই। আচ্ছা 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 তো আমি যেটা কারণ ভাই আপনি 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 পিএইচডি করার সময় আপনি আইবিএম এ ভিজিটিং স্কলারশিপে গিয়েছিলেন আমেরিকার ক্যালিফোর্নিয়াতে। তো ওখানে আপনি আসলে কি বিষয়ে কাজ করেছিলেন বা এইভাবে কিভাবে গেলেন? মানে একটা মানুষ কি শুধুমাত্র জাপান থেকে যেতে পারবে, নাকি বাংলাদেশে যদি কেউ বুয়েটে কিংবা অন্য জায়গায় কাজ করে, বা মানে কিভাবে এলিজেবল হতে পারে যে আপনি যাওয়ার জন্য? যদি কোনো আমাদের আমার তরুণ সমাজের জন্য যদি একটু বলেন যে কোনো উপায় আছে কিনা আমাদের যাওয়ার। আমার কাছে যেটা মনে হয়, আমি যেটা করছি, দিস ইজ লাইক লেগে থাকা, বুঝতে পারছো? তুমি আচ্ছা যদি আচ্ছা লেগে থাকো, তুমি পারবা। আমি হচ্ছে আচ্ছা এটাই বিশ্বাস করি, আমি হচ্ছে হার্ড ওয়ার্কিং এ বিশ্বাস করি। তুমি যদি লেগে থাকো অবশ্যই পারবা। ফর এক্সাম্পল, আমি জানি উনি হচ্ছে সার্ভিস সায়েন্সের পায়োনিয়ার, ওকে? আর আচ্ছা সার্ভিস সায়েন্সটা হচ্ছে, ধরো এর আগে, ধরো সমস্ত কিছু আইবিএম এর সমস্ত বিজনেস ছিল তোমার হচ্ছে পিসি সেলিং বিজনেস, সমস্ত কম্পিউটার আচ্ছা ছিল আইবিএম এর, তাই না? আচ্ছা কিন্তু জি জি নাইনটিস এর পরে এখন কিন্তু ওরা পিসি সেলিং করে না। এই যে লেনোভো কম্পিউটার, ওরা কিন্তু সেল করে দিছিল ওই সময় অনেক, মনে করো মোর দ্যান 10 বিলিয়ন প্রফিট একটা পিসি বিজনেস সেল করে দিয়ে কি আচ্ছা শুরু করলো? সার্ভিস সলিউশন বিজনেস, সফটওয়্যার বিজনেস, আচ্ছা তাই না? রাইট 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 এখন কি করতেছে? এখন ওরা বলতেছে কগনিশন অ্যাজ এ সার্ভিস। কগনিশন মানে কি? তোমার টেকনোলজি দিয়ে, ধরো তোমার একটা বিগ অর্গানাইজেশন, তোমার বিগ অর্গানাইজেশনের এআই বেস সাপোর্ট, যেটা মনে করো হিউম্যান না দিয়ে, তোমাকে মনে করো ফর এক্সাম্পল এখন একটা মেডিকেল ইনস্টিটিউট, হ্যাঁ,
আমরা কি করি ব্রেন ক্যান্সার কিংবা অন্যান্য ক্যান্সারের জন্য ওদের হেভিলি আইবিএম ওয়াটসন একটা টেকনোলজি আছে, ওটাকে জি বলে কি এআই বেস সিস্টেম। ওটা প্রি ডিফাইন্ড এআই ওর মনে করো ওদের ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে দেওয়া আছে, ওটা তোমার কাছে সেল করবে। আইবিএম এর বিজনেস হচ্ছে বি টু বি হচ্ছে বিজনেস টু বিজনেস, নট বি টু রাইট সি। ওরা রাইট ডিরেক্টলি কাস্টমারের সাথে বিজনেস করে না, কোম্পানি টু কোম্পানি। আচ্ছা সো ওদের এখন যেমন কগনিশন আছে সার্ভিস হিসেবে ওরা এইভাবে এআই বেস সলিউশন গুলা সেল করতেছে। তারপরে ওদের যে প্ল্যাটফর্ম আছে তোমার আইবিএম ওয়াটসন এপিআই প্ল্যাটফর্ম। সো আমি যখন গেছিলাম তখন আছে ওদের সার্ভিস বিজনেসের আমার বস, ওনার নাম আছে, উনি আছে খুবই একজন ভালো মানুষ। উনি আছে 1970 সালে 69 সালের দিকে পিএইচডি করা, মনে করো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে। দেন উনি চাকরি করছে মনে করো অ্যাপেল, স্টিভ জবস এর আন্ডারে। স্টিভ জবস আচ্ছা যখন সেকেন্ড টাইম আসলো আইবিএম এ, অনেক লোকজনকে উনি ওই যে চাকরি থেকে ফায়ারিং করতেছিল, কিন্তু উনি ছিল একজন মিডল ম্যান। হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট নেগোশিয়েটর আচ্ছা আচ্ছা আমার আইবিএম এর যে উনি যে আমার মনে করো সুপারভাইজার। দেন ওইখান থেকে উনি মনে করো তোমার ইয়েতে এসে আইবিএম এ আসার পরে উনি হচ্ছে অলসো অ্যান অ্যাঞ্জেল ইনভেস্টর। যদি তোমার একটা আচ্ছা ভালো স্টার্ট আপ হয়, হ্যাঁ, you don't need to think about money. He রাইট will connect you with the best people in the world. For রাইট example, আমার একজন ফ্রেন্ড আছে ল্যাং ক্লাস্টার ইন্ডিয়ান, উনি ওনার একটা স্টার্ট আপ আছে। মনে করো ফান্ডিং কি লাগবে, ওই স্টার্ট আপ গুগলের লাস্ট গত 3 বছর আগে ওটা ছিল সবচাইতে টপ লেভেল, মনে করো হচ্ছে তোমার হচ্ছে আহ, পুরস্কার প্রাপ্ত মনে করো ভিআর কোম্পানি মনে করো। আচ্ছা 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 তো উনি তোমাকে সামহাও বেস্ট পিপলের সাথে কানেক্ট করে দেবে। আমার ক্ষেত্রে আচ্ছা যেটা হয়েছে, আমি যখন ওনার কাছে ছিলাম সার্ভিস সায়েন্স পড়তে, যে সার্ভিস সায়েন্স পড়ছি, দেন মনে করো এআই রিলেটেড টপিকস গুলা, দেন কগনিটিভ কম্পিউটিং কিভাবে মনে করো ফর এক্সাম্পল ওরা যেটা এআই বলে অন্যান্য জায়গায় ওরা বলে কগনিটিভ কম্পিউটিং, বুঝতে আচ্ছা পারছো? আচ্ছা ওটা ওদের একটা বিজনেস পলিসি। জি তো এইভাবে ওনার কাছ থেকে ইন্সপাইরেশন হচ্ছে এইরকম, মনে করো তোমার প্রত্যেকটা রিসার্চের প্র্যাকটিক্যাল এবিলিটি থাকতে হবে। কম মনে করো সামহাও এটা অ্যাপ্লাইড ফিল্ডে যাইতে হবে। অ্যাপ্লাইড ফিল্ড মানে আচ্ছা ধরো আমরা দেখি যে রিসার্চ করি, উই সোশ্যাল সায়েন্স কিংবা বিজনেসের লোকজন কি করি, আমরা মানুষের পারসেপশন কিংবা ম্যানেজারিয়াল ডাটা অন্য কিছু দেখে ধরো আমরা এটা প্র্যাকটিক্যালিটি কতটুকু আছে জানি না, কিন্তু ফিলোসফি হচ্ছে এরকম, তোমার রিসার্চ কতটা মানুষের উপকারে আসে কিংবা কারোর জীবনকে চেঞ্জ করে কিনা, সোসাইটি চেঞ্জ করে কিনা, মনে করো জি এই জি জিনিসগুলো ওনার কাছ থেকে শেখা। এবং সবসাথে লাকিলি ওই সময় ফ্রিকুয়েন্টলি উনি হচ্ছে মনে করো তোমার স্ট্যানফোর্ড, তারপর হচ্ছে ইউসি বার্কলি, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি আর বে এরিয়াতে অন্য কোম্পানিগুলা উনি রেগুলারলি, উনি হচ্ছে জাস্ট বললাম তো অ্যাঞ্জেল ইনভেস্টর। সো আচ্ছা তোমার আচ্ছা ইউনিভার্সিটি গুলাতে যে বড় বড় প্রফেসর যারা উনি পছন্দ করে তাদেরকে একটা ফান্ডিং অবস্থা দিয়ে ওনার সাথে ওই যে কোলাবোরেশনে কাজ করে। আমি যেমন লাকিলি ওই সময় তোমার উইলিয়ামসনের যে ইউসি বার্কলি ইকোনমিক্স নোবেল প্রাইজ উইনার ওই সময়, আর ওইখানে তো বিরাট একটা সম্মানের জায়গা, ওদের পার্কিং গুলা সেপারেট থাকে, বুঝতে পারছো? আচ্ছা 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 তো ওনার সাথে যে কমিউনিকেশন ওইটা মনে করো একটা জীবনে মোড় ঘুরায় দেওয়া। ওনার সাথে হওয়ার পরে জাপানে যেমন যে লোক, জাপানে আমি কাজ করছি যেমন জাপান সায়েন্স অ্যান্ড টেকনোলজি এজেন্সি, ওইখানে থাকার সময় আমি দেখে আসছি যে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনে কিভাবে ওরা ওই যে মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ, আবার এক দেশ থেকে জাপানের লোকজন গুলো ওইখানে যে দেখে যে ওরা কিভাবে ফান্ডিং করতেছে, কিভাবে এডুকেশনকে ডিজাইন করতেছে, এই জিনিসগুলা মানে টোটাল ফিলোসফিটাই চেঞ্জ হওয়া ওনার কাছে থাকা 6 মাসে। ডক্টর কালাম, আপনি আপনি জাপানে ছিলেন, এর আগে বাংলাদেশে আপনি পড়াশোনা করেছেন, সেখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। ডেফিনেটলি আপনি ঢাকা ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট জানেন। তারপরে চলে গেছেন জাপানে, জাপানে কাজ করেছেন একেবারে সব টপ লেভেলে। এছাড়াও আপনি 40টা কনফারেন্সে গেছেন, মানে বিশ্বের বিভিন্ন দেশে, আমেরিকা সহ বিভিন্ন দেশে গেছেন, এবং আইবিএম এ কাজ করেছেন বা ওই রিকনে কাজ করছেন। এরপরে আপনি 2013-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচার হিসেবে জয়েন করলেন, এবং তারপরে আমি শুনেছি যে কিছুদিন পরে হয়তো 2020 শেষের দিকে শুরু দিকে বোধহয় আপনি ওখান থেকে চলে আসছেন এরকম। তো আপনি যখন এই যে সারা বিশ্ব ঘুরলেন, দেখলেন যে ইউনিভার্সিটি গুলো কিভাবে চলছে, রিসার্চ সেন্টার গুলো কিভাবে চলছে, বা ইনস্টিটিউট গুলো কিভাবে চলছে, যখন আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ফিরে আসলেন, জয়েন করলেন অ্যাজ এ লেকচার হিসেবে, তখন আপনার অনুভূতিটা কি ছিল? বা এই কয়েক বছর যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, তখন আপনার কি মনে হয়েছে, বা কি কি বিষয়ে আমরা হয়তো একটু অন্যভাবে চিন্তা করতে পারি আমাদের এই প্রাচ্যের অক্সফোর্ড যেটাকে আমরা বলি, সেটাকে কিভাবে হয়তো ওই ওই
মানে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় করা যেতে পারে, বা এরকম আপনার যদি কোনো এখানে একটু বলার থাকে আর কি। আচ্ছা, এটা শুরু করার আগে আমি একটা জিনিস বলি। ধরো জাপানে হচ্ছে প্রফেসরদের বলে সেন্সি, বুঝতে পারছো? আচ্ছা। সেন্সি মানে টিচার অথবা খুবই রেসপেক্টেবল। তো যদি কেউ কখনো শোনে তুমি একটা ইউনিভার্সিটি টিচার, তোমার মানুষগুলো ওরা তো এমনি মনে করে খুবই সোশ্যাল, মানুষের যে মাথা নুয়ায় নুয়ায় মনে করে একটা ইয়ে করে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের ভাষায় জি, বললে জি, কদমবুসি টাইপের, তাই না? ওদের জি, 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 গ্রিটিংস। জি, জি। হ্যাঁ। সো এদের যে প্রফেসরের যে মর্যাদা, বুঝছো, আনবিলিভেবল। কিন্তু আমাদের দেশে গেলে ধরো সেম, ওকে, আমি বলতে চাই যে ধরো তোমার ইউনিভার্সিটি টিচার কিংবা যারা এই যে রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চের রিলেটেড, এরা হচ্ছে ডেফিনেটলি মনে করো এদের যদি মর্যাদা না দেওয়া হয়, ধরো জাপানে কেমন, জাপানে তোমার এই টিচারদের যারা, ধরো রিকেনের কথা শুনলেও মানুষ মনে করে ওয়াও দে আর দ্য মোস্ট ট্যালেন্টেড পিপল, রাইট, তোমার সাধারণ জনগণ পর্যন্তও জানে, তাই না? আর রাইট। এখানে তোমার ওকে, একজন প্রফেসর যা চায়, ফান্ডিং সমস্ত কিছু, মনে করো হি ক্যান এনজয় হিজ লাইফ, এডুকেশন বলো, টিচিং বলো তোমার। আমি যেমন লাকিলি ধরো মাস্টার্স পিএইচডি তে থাকার সময় আমার প্রফেসরের সাথে মনে করো একদিন এমনও আছে, ধরো আমি জানি না, আমি যতদূর ঢাকায় ছিলাম 1 বছর, আমি চেষ্টা করছিলাম যে স্টুডেন্টদের সাথে ওইভাবে মেশার। আচ্ছা, আচ্ছা। তো এখানে যেমন এইরকম, এখনো আমার যে রিকেনের যে সুপারভাইজার, ইনি এইরকম মনে করো হাতে কলমে, যেমন আমরা বাচ্চাদেরকে ভাত খাওয়ানো শিখাই না, জি, জি, জি। ওইরকম ভাবে ভাত খাওয়ানো শিখাই, কিন্তু কখনো বিরক্ত হয় না, কারণ আমি একটা নতুন ফিল্ডে লেখাপড়া করতেছি, তাই না? রাইট, রাইট। তো আমার কাছে যেটা মনে হয়, ঢাকা ইউনিভার্সিটি ব্যাক করার পরে যদিও আমরা বলি ওকে, এক সময় তো মনে করো আমাদের দেশে ধানের দামও তো 2 টাকা কেজি ছিল, তাই না? আমরা ছিলাম পৃথিবীর এক সময় না ওই যে গোয়াল ভরা ধান, গোলা ভরা ধান, আর হচ্ছে পুকুর ভরা মাছ। জি, জি। কিন্তু ওই এক সময়কার জিনিস নিয়ে তো তোমার চেষ্টা করে লাভ নাই, তাই না? সো কিভাবে ইউনিভার্সিটি গুলা চলে আমাদের দেশে হচ্ছে এরকম, তোমার এডুকেশন হচ্ছে, আমার মনে হয় আমাদের টোটাল সিস্টেমটাই হচ্ছে ডিফারেন্টলি এস্টাবলিশড, দ্য হোল প্রসেস ইজ পলিটিসাইজড। ওকে, তুমি যদি মনে করো তুমি প্রমোশন থেকে শুরু করে তোমার রিসার্চের সমস্ত কিছু, দেয়ার আর সাম মনে করো সামহাউ সাম কানেকশন সামহায়ার, ইউ মেবি উই ক্যানট আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়ান, রাইট। বাট ইফ ইউ ওয়ান্ট টু টিচ সামথিং নিউ ফর দেম, some of your surrounding people will, like, they will drag you, রাইট, okay? রাইট। So you cannot like teach them the best thing, আচ্ছা, আচ্ছা, okay? আচ্ছা। সো তুমি যদি বেস্ট থিং দিতে চাও, এভাবে চলতে থাকবে। এবং রিসার্চ এবং পাবলিকেশনের ক্ষেত্রে এটা কোনো ভ্যালু নাই আমার কাছে মনে হয়। আচ্ছা, আচ্ছা, দেয়ার ইজ নো ভ্যালু অফ ইট। ভ্যালু হচ্ছে এটা, ওকে, তুমি কতটা আচ্ছা, পলিটিক্যালি সময় দিলা কিংবা কি করলা, এইগুলো মনে হয় আমার কাছে ভ্যালু। আচ্ছা। বাট যেটা হওয়ার কথা ছিল, তোমার হচ্ছে টোটালি ইউ হ্যাভ টু গিভ টাইম টু এডুকেশন, তোমার স্টুডেন্টদের ক্লাস নেওয়া, তাই না? তোমার আছে রিসার্চ এন্ড পাবলিকেশনে, ধরো আমি প্রায় 1 বছর ছিলাম, আমার পাবলিকেশন রেট 0 হয়ে গেছিল, কিন্তু 1 বছর ব্যাক আসার পরে আবার এখন আমার পাবলিকেশন রেট হচ্ছে মনে করো 4। সো ওইখানে হচ্ছে এইরকম বলা হয়, ইউ আর রিক্রুটেড নট ফর লাইক পাবলিকেশন, ইউ আর রিক্রুটেড বিকজ তারা ডিমান্ড করে আমরা হচ্ছে তোমার হচ্ছে টিচিং ইউনিভার্সিটি, উই আর নট মনে করো রিসার্চ ইউনিভার্সিটি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সো ফান্ডামেন্টালি আমার কাছে মনে হয় যে আমাদের সমস্ত কিছু আছে, বুঝতে পারছো? জি, জি। ফান্ডামেন্টালি আমাদের মেন্টালিটি, উই নিড টু জাস্ট লিটল বিট শিফটিং দ্য মেন্টালিটি, দেন ইউনো এভরিথিং উইল বি সেটেল ডাউন দেয়ার এন্ড পিপল ক্যান এনজয়। আমাদের দেশে তো সবচেয়ে মেরিটোরিয়াস স্টুডেন্ট গুলা টিচার ওইখানকার, তাই না? জি, জি। তোমার আমি যখন বাসে করে 1 বছর যাইতাম, আমার সাথে আমার কলিগ ছিল, উনি পড়ালেখা করে আছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা, তাই না? উনি হ্যাঁ। আরেকজন আছে পিএইচডি করা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে। আমাদের দেশেও তো খুবই ভালো ভালো টপ লেভেলের রিসার্চার আছে, বাট প্রবলেম হচ্ছে সায়েন্টিফিক্যালি যে তুমি পিএইচডি শেষ করে ফেলছো মিন্স এভরিথিং ফিনিশ। আচ্ছা, আচ্ছা। কিন্তু পিএইচডি করা মানে কি, তুমি হচ্ছে একজন রিসার্চার, ইউ নো হাউ টু কন্ডাক্ট রিসার্চ, নাথিং মোর দ্যান দ্যাট। কিন্তু রাইট। আমাদের দেশে ব্যাক যাওয়ার পরে আমাদের নিজেদেরই মানসিকতা চেঞ্জ হয়ে যায়, সারাউন্ডিং এর জন্য দায়ী, বুঝতে পারছো? এনভায়রনমেন্ট ডাজন্ট সাপোর্ট ইউ। বাট আমার কাছে যেটা মনে হয়,
আমরা তো ফান্ডিং অত চাই না, তাই না? আমাদের তো ফান্ডিং ওটা হয়তো দেওয়াও সম্ভব না, বাট যদি একটা সুন্দর এনভায়রনমেন্ট আমি যেভাবে বাংলাদেশে থাকতে আমার কোনো ফান্ডিং দরকার ছিল না। আমার যে নেটওয়ার্ক ছিল, আই ক্যান ডু এভরিথিং। রাইট। সো আমার পারপাস ছিল এমন একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করা যেটা তোমার বছরে বছরে আমি 2টা 3টা কনফারেন্সে যাইতে পারি। এর জন্য আমার আই ডোন্ট নিড এনি ফান্ডিং, বাট তোমার রাইট। দরকার ইউ নিড এ গুড এনভায়রনমেন্ট, গুড রাইট। সাপোর্টিং। রাইট। হ্যাঁ, সো আই মিস দোজ কাইন্ড অফ থিং দেয়ার, বাট হিয়ার ইটস লাইক, আমরা কই না আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, যদি তুমি হা করো তুমি হাসাদায় চলে যাবা। হাসাদা হচ্ছে তুমি তো জি জি তোমাদের নিকটে, দ্যাট জি মিনস তুমি হা করলে এটা হচ্ছে মনে করো রূপক অর্থে তুমি যা চাবা তাই পাবা। ফর এক্সাম্পল, তোমার এখন মনে করো একটা কনফারেন্সে যাওয়ার ফান্ডিং দরকার তোমার প্রফেসর কিংবা অন্য জায়গা থেকে, কিংবা তোমার একটা এখন অমুক জিনিস দরকার, একটা ল্যাপটপ দরকার কিংবা অন্য ফান্ড, তুমি যা চাও রিলেটেড টু ইউর রিসার্চ, দে উইল প্রোভাইড এভরিথিং। রাইট। আর আরো মজার জিনিস হচ্ছে, ওটা যদি আরো নতুনত্ব হয়, তোমার যদি ট্রেনিং দরকার পড়ে, ফর এক্সাম্পল তোমার যদি কোনো কোর্স করা দরকার পড়ে, তোমার কোনো কিছু দরকার পড়ে, যা যা সাপোর্টিং ডিটেলস দে উইল জি গিভ জি ইউ। জি জি সো এরা যদি এভাবেই দেয়, দে উইল ওরাই তো দুনিয়াতে মনে করো রাজত্ব করবে, তাই না? এখন তো দুনিয়ার রাজত্ব হচ্ছে নলেজের রাজত্ব, যার যত নলেজ, যার যত মনে করো সফট স্কিল যত ডেভেলপ, তারাই তো এগুলা করবে। সো দ্য ডিফারেন্স হচ্ছে, রাইট। ইয়েস ইয়েস, গো অন গো অন। জিস ডিফারেন্স হচ্ছে আমাদের দেশে তোমার হচ্ছে, আমি তো বললামই মানি কোনো ব্যাপার না, যদি সারাউন্ডিং এনভায়রনমেন্টটা ভালো থাকে টিচারদের জন্য, সবার জন্য, দেন আমার মনে হয় এটা খুবই মনে করো চেঞ্জ করা সম্ভব। আদারওয়াইজ সো হিয়ার ইউ ক্যান ডু এভরিথিং, ইউ ডোন্ট নিড টু থিঙ্ক এনিথিং, ইউ জাস্ট ডু দ্য রিসার্চ, ইউ এনজয় গোয়িং হিয়ার এন্ড দেয়ার, ডু ইউর রিসার্চ, মেক ইউর ওন রিলেশনশিপ। তোমার একটা এক্সাম্পল দিই, ধরো আমরা রিসার্চ কোলাবোরেটর খুঁজতেছি, কজুয়াল ইনফারেন্স মনে করো রাইট। একটা কাম। তো আমরা কি করি, দেখি কোথায় কোথায় আছে। হ্যাঁ, ফর এক্সাম্পল আমরা একটা লোক পাইছি, উনি হচ্ছে ইউসি বার্কলির একজন মহিলা প্রফেসর। সো দেখো, রিসার্চ করার আগে আমরা পার্টনার খুঁজতে থাকি, কোথায় কোথায় আমরা নক করে ওনার আগে কোলাবোরেশনের একটা নেটওয়ার্ক তৈরি করে নেওয়া। কিন্তু আমাদের দেশে তো মনে করো এগুলা আসলে ভ্যালু দেওয়া হয় না কখনোই, মেবি নট। মনে করো এটা হচ্ছে এরকম, অসুবিধা কি আছে, চলতেছে তো চলুক, আমার কাজ আমি তো করতেছি, তাই না? টিচিং ইউনিভার্সিটি, সকালে আসতেছি, ক্লাস নিতেছি, আবার যাইতেছি। বাট সারা পৃথিবী যেখানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে এগিয়ে, তোমার হচ্ছে এইরকম, মানে ফান্ডামেন্টালি জিনিসটা হচ্ছে এইরকম, তুমি যদি 10 তলা বিল্ডিং করো, বাট এটা যদি ঠিক কেয়ার ভালোভাবে না করা হয়, ওটা তো ধসে পড়বে, তাই না? তুমি জি যতই মনে করো উন্নয়নের সাগরে ভাসাও, তুমি ফ্লাইওভার যাই করাবে, এগুলো তো ওয়ান ডে ইফ ইউ, যদি মনে করো ওইরকম সফট স্কিল পিপল না থাকে, এগুলো তো সব ধসে পড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, তখন আমি সরানো আমার কাছে যেটা মনে হয়েছে, যেহেতু আপনি সারা বিশ্ব ঘুরে অনেক কিছু দেখেছেন বা শিখেছেন, বা জাপান থেকে আপনি বলছেন একেবারে কাটিং এজ রিসার্চ যেটা বলে, একেবারে লেটেস্ট টেকনোলজি, একেবারে নতুন আইডিয়া টোটাল নিয়ে কাজ, লেটেস্ট। রাইট, নতুন কাজ নিয়ে করেছেন। তো আপনি এই মানুষগুলো যখন দেশে ফিরে যাচ্ছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, যেটা আমাদের নাম্বার ওয়ান ইউনিভার্সিটি, এখন সেখানে ফিরে গিয়েও যদি আপনি এনভায়রনমেন্ট না পান, তাহলে আমাদের আরো যে ছোটখাটো বিশ্ববিদ্যালয়গুলো এখন হচ্ছে বা হয়েছে, বিভিন্ন জায়গায় আছে, বা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো আছে যেগুলো, অথবা আমাদের মনে করেন আরো ঢাকার বাহিরে অনেক বিশ্ববিদ্যালয়গুলো আছে, তো সেক্ষেত্রে সেখানে এনভায়রনমেন্টটা তো বোধহয় আরো ডিফারেন্ট হবে। তো এখন আমরা আমার যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চের টিচিং ইউনিভার্সিটি, তাহলে আসলে আমাদের রিসার্চ ইউনিভার্সিটি কোথায়? বা রিসার্চ ইউনিভার্সিটি না হলে আমরা তো ইনোভেশনে যদি না যাই, ইনোভেশনের উপরে যদি আমরা জোর না দিই, তাহলে তো আমরা সবসময় অন্য দিকে মুখাপেক্ষি হয়ে থাকবো, যে কেউ একটা টেকনোলজি ব্যবহার করবে, অথবা ইনভেন্ট করবে, আমরা ওটা কিনবো, তাই না? কিন্তু আমরা যে তৈরি করব, আমরা যে লিড করব, মানে আমরা যদি লিডার হতে হবে, ফলোয়ার না, সবসময় ফলোয়ার হতে হবে এমন নয়। তো এই জায়গাতে মানে আপনার কি মনে হয় যে এখন কি করা উচিত আমাদের, মানে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটু কি করা উচিত, একেবারে 2-3 লাইনে বলেন। 2 লাইনে তোমার প্রমোশনের ক্ষেত্রে প্রথমেই দেখে মনে করো তোমার রিসার্চ এন্ড পাবলিকেশন আছে কিনা। তোমার কিন্তু ফান্ডামেন্টালি তোমার একটা রিকোয়ারমেন্টস, তাই না? রাইট। সো জাস্ট মনে করো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, যারা রিসার্চ করতে চায়, ওকে, তোমার ক্লাসের সাথে তারা তো রিসার্চ করবেই, তাই না? জি জি জি। মাস্টার্স থিসিস সুপারভাইজার, আমার মনে হয় যে তোমার জাস্ট মোটিভেশন দরকার আমাদের ইউনিভার্সিটির এই এনভায়রনমেন্টটার একটা চেঞ্জিং মোটিভেশন। দেন
আমাদের টিচাররা যারা আছে সবাই তো খুবই হার্ড ওয়ার্কিং, তাই না? সবাই ভালো ভালো জায়গা থেকে করে যেও দেশে যে কি হয়, হোপলেস হয়ে যায় অথবা কাজ করতে ইচ্ছুক হয় না, অথবা কাজ করার মানে পর্যায়ে পর্যায়ে যে অনেকগুলা ডিফিকাল্টিস আছে ওইগুলো অনেকে ফেস করতে চায় না। আচ্ছা সো ডক্টর কালাম, আপনি নতুন ভাবে শুরু করেছেন ডিসিশন ইন্টেলিজেন্স নামে, যেটা আপনি ফাউন্ডার। এই না, ডিসিশন ইন্টেলিজেন্স সম্পর্কে যদি একটু বলেন আমাদেরকে, বলেন ডিসিশন ইন্টেলিজেন্সটা কি এবং আপনি কেন শুরু করলেন, এটা কেন আপনি একটা ইনস্টিটিউট মতো শুরু করলেন, বা এটা আপনার অবজেক্টিভটা কি, আপনি কি করতে চান? সো এটা হচ্ছে জাপানের প্রেক্ষিতে মনে করো আমি এবং আমার বস ডক্টর এই আকাশি সেন্সি আমরা হচ্ছে ডিসিশন ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতেছি, বাট এটার ফাউন্ডার হচ্ছে মনে করো টু পার্সন, ওয়ান ইজ ফ্রম গুগল ক্যাসি কাজারকপ ডক্টর, আর একজন হচ্ছে তোমার ডক্টর লরিয়েন প্রাট। এটার মেইন পারপাস হচ্ছে এইরকম, জাস্ট জিস্টে আমরা যে নতুন টেকনোলজি ইউজ করি অথবা এআই নিয়ে মানুষের হাইপ হচ্ছে অনেক বেশি, তাই না? জি 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 বাট তুমি যদি মনে করো নিউরো সায়েন্স কিংবা মেডিকেল সায়েন্সের লোক হও, তুমি ইজিলি বুঝতে পারবা যে আমাদের বায়াস আছে, তাই না? আমরা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বায়াস ডিসিশন নেই। তারপরে ইনফরমেশন যে ইউজ করি, ইনফরমেশনও বায়াসড আছে। দেন কম্পিউটার সিস্টেমও বায়াসড, বুঝতে পারছো? সিম্পলি, so we need to develop some kind of system that will be free from bias, any type of bias. So decision intelligence, we are believing that আমরা যদি আমরা মানুষ প্রত্যেকেই আমাদের নিজের জীবনের ক্ষেত্রে মনে করো মোর দ্যান 30,000 ডিসিশন মেক করি, বুঝতে পারছো? জি তোমার জি বাজার যাওয়া থেকে শুরু করে স্কুল কলেজ এভরিহোয়ার, তুমি যদি এই 30,000 মোর দ্যান 30,000 ডিসিশনের কজ এন্ড ইফেক্ট গুলা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারো, তুমি যদি একটা অ্যাকশনস এর তার কজ মনে করো সিকোয়েন্স, ফর এক্সাম্পল এখন যে আমরা লকডাউন শব্দের সাথে পরিচিত, তাই না? জি জি আমরা সিম্পলি মনে করে লকডাউন করে দিলে হয়তো মনে করো তোমার ভাইরাস কন্ট্রোল হয়ে যাবে, বাট এর যে কনসিকুয়েন্স, ডেডলি কনসিকুয়েন্স আছে, মনে করো ইকোনমিক রিসেশন, দেন মনে করো মানুষের হচ্ছে মেন্টাল প্রবলেম, আদার টাইপস অফ প্রবলেম, হ্যাঁ। সো এইরকম গুলো তোমার একটা অ্যাকশনের যদি কজ এবং ইফেক্ট গুলো ভালোভাবে আমরা আন্ডারস্ট্যান্ডিং করতে পারি এবং ওইগুলাকে যদি কোনো প্ল্যাটফর্মের আকারে ওইগুলা মনে করো আমরা ধারণ করে তোমার রিসেন্ট টেকনোলজি গুলাকে টিচিং করতে পারি, আমরা বিলিভ করি যে উই ক্যান মেক দ্য মোস্ট অ্যাকশনেবল এআই ইন দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে আমাদের মেইন পারপাস। এবং আরো একটা পারপাস হচ্ছে উই নিড টু হেল্প হিয়ার দ্য জাপানিজ সোসাইটি অ্যাজ ওয়েল, এবং সমস্ত পৃথিবীর যারা মনে করো নিউ এরিয়াতে আছে, আমাদের যে কমিউনিটি আছে ডিসিশন ইন্টেলিজেন্স টোকিও, এখানে আছে মোর দ্যান 40 কান্ট্রিজ এর লোকজনের সাথে জড়িত। তো যেমন আমরা এখানে কি করি, মনে করো তোমার বিভিন্ন ফিল্ডের এক্সপার্ট গুলাকে এনে তোমার হচ্ছে ওই একটা করে টক কিংবা ওয়ার্কশপ আকারে অ্যারেঞ্জ করি, যাতে সবাই জানতে থাকুক। তোমার একটা ডিসিপ্লিন এস্টাবলিশ করতে হলে আগে তোমার মনে করো কমিউনিটি তৈরি করতে হবে, তাই না? দেন জি ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যারেঞ্জ করা, দেন মনে করো এভাবে একটা কমিউনিটি তৈরি করা অথবা একটা ডিসিপ্লিনকে এস্টাবলিশ করা। রাইট ডিসিশন ইন্টেলিজেন্স এর মেইন পারপাস হচ্ছে আমরা বিলিভ করি যে এখনো যে টেকনোলজি গুলা বড় বড় এআই বেস টেকনোলজি গুলা, মনে করো পভার্টি বলো, তারপরে মনে করো যা ক্লাইমেট চেঞ্জ, বড় বড় প্রবলেমের ক্ষেত্রে এখনো ওইভাবে সলভ করতে পারে নাই। আচ্ছা সো আমাদের এমন সব টেকনোলজি তৈরি করা যেগুলা মনে করো রিয়ালি মানুষের উপকারে আসে, তাই না? নট ফানি পারপাসেস। এটা হচ্ছে রাইট। মেইন পারপাস টু ডেভেলপ দ্যাট থিংস। এখন ছোট্ট করে যদি একটু আমাদেরকে বলেন যে আমাদের যে তরুণ সমাজ, যারা অনেক ক্ষেত্রেই হয়তো অনেকেই চাকরি পাচ্ছে না, বা পড়াশোনা গতানুগতিক একটা পড়াশোনা অনার্স মাস্টার্স আমাদের করতে হচ্ছে, তারপরে আসলে ওইভাবে স্কিলডও না। হ্যাঁ, আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে অন্য জায়গায় বাংলাদেশ থেকে পড়ে যে ডাইরেক্ট চাকরি করা, এটাও সহজ না। এখন সেক্ষেত্রে যদি কেউ মানে সেলফ লার্নিং মানে নিজে নিজে যদি শিখে বা শিখতে চায়, বা তাহলে কোন জিনিসগুলো শিখলে হয়তো তারা ওয়ার্ল্ড এর সাথে তাল মিলিয়ে কাজ করতে পারবে, বা পরবর্তীতে মাস্টার্স পিএইচডি যদি জাপানে করতে চায় বা জার্মানিতে বা অন্য যে সমস্ত দেশ যেগুলো যারা টেকনোলজি বলেন বা যারা ট্রু রিসার্চে বিশ্বাস করে, অ্যাকশন রিসার্চে বিশ্বাস করে, তাহলে কি করতে হবে? আমার তরুণ সমাজ যারা অনার্স মাস্টার শেষ করেছে বা অনার্স করেছে, তাদের কি করতে হবে বাইরে এগুলো যেতে হলে বা করতে হলে? আমার কাছে সিম্পলি মনে হয় আমরা একটা অ্যামেজিং জগতে আছি, তাই না? তুমি যদি কিছু সম্পর্কে জানতে চাও, আমার মনে হয় বাংলাদেশেরও মোস্ট অফ দ্য লোক জানে, যারা স্টুডেন্ট ইউনিভার্সিটি শেষ করা, ওরা জানে যে কিভাবে ইউটিউব ইউজ করতে হয়, তাই না? জি 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 এখন জি ইউটিউবে যদি তুমি সিম্পলি ক্লিক দাও যে মনে করো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন, রাইট তুমি এমন ইজিয়েস্ট ওয়ে তোমার ভিডিও ক্লিপ আছে ওইখানে, শুধু নট ভিডিও ক্লিপ, তুমি মনে করো রিয়েল টাইম ওনারদের সাথে কমিউনিকেশনও করতে পারবা, প্রবলেম সলভিং।
সো কেউ যদি চায় কোনো ধরনের স্কিল সেট, মনে করো ওকে একজন মনে করো হিস্ট্রির স্টুডেন্ট, ও যদি চায় মনে করো কিছুটা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে নলেজ অর্জন করবে, এখন ধরো তো আমরা এমন একটা দুনিয়াতে আছি যেখানে এভরিথিং ইজ পসিবল। জাস্ট তোমার দরকার কি, তোমার একটা ডিটারমিনেশন দ্যাট আই ওয়ান্ট টু লার্ন দ্যাট। আর এখন আরো মজার জিনিস হচ্ছে তোমার যে এইরকম ফান্ডামেন্টালি তোমার সবকিছু একদম গোড়া থেকে শিখতে হবে এইরকম না। এখন বলা হয় ইউ নিড টু নো হাউ টু ইউজ দ্য সিস্টেম। রাইট। সো ফর এক্সাম্পল তোমার বলা হয় কি যে তোমার নতুন একটা এআই বেস সিস্টেম তৈরি করতে গেলে যে তোমার জিরো থেকে প্রোগ্রামিং জানা লাগবে তা না, তোমাকে জানতে হবে কি যে কিভাবে প্যারাফ্রেজিং করতে হবে, কিভাবে নতুন নতুন কোশ্চেন এবং আনসার প্যাটার্ন গুলা তৈরি করতে হবে। সো এই জিনিসগুলা কেউ যদি ইচ্ছা করে 5 ঘন্টার মধ্যে ইউটিউব দেখে, কিংবা মনে করো আরো তো অনেক প্ল্যাটফর্ম আছে, ফর জি এক্সাম্পল মনে করো মুক্স, তারপরে মনে করো তোমার কোসেরা, কেউ যদি চায় মনে করো এখন আছে পৃথিবীর সবচাইতে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, নর্মাল ওয়ে আছে তুমি ইউটিউব থেকেও শিখে নিতে পারো, তাই না? কেউ জি যদি জি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট করতে চায়, ওইখানে মনে হয় আমার যেটা মনে হয় পৃথিবীর বড় বড় ভালো ভালো ধরো ইউএসএ কিংবা ইউকে কিংবা অস্ট্রেলিয়ান কান্ট্রির ইংলিশ ল্যাঙ্গুয়েজ গুলার কোর্স গুলাও আছে, ল্যাঙ্গুয়েজ কিভাবে প্রফিসিয়েন্সি জি জি ডেভেলপমেন্ট করা যায়, রিসার্চ মেথড বলো। মেইনলি হচ্ছে তুমি কি আসলে চাও কিনা, তাই না? তুমি যদি জানতে চাও, দেয়ার আর সেভারাল ওয়েস। রাইট আর রাইট। কেউ যদি বলে টাকা পয়সা কিংবা অন্য কোনো প্রবলেম কিংবা হচ্ছে অন্য কোনো প্রবলেম, আমার কাছে মনে হয় আসলে যদি তোমার ডিটারমিনেশন থাকে, তুমি নিজেও একজন এক্সাম্পল, তাই না? আমার মনে হয় না যে আদার প্রবলেমস উইল বি দ্য প্রবলেমস, দ্যাট অল প্রবলেমস উইল বি দ্য অপরচুনিটি। সো আমাদের তরুণ সমাজদের জন্য আমাদের আজকের স্কলারের একজন আমিন ওনার যে কনক্লুশন ছিল সেটা হচ্ছে ডিটারমিনেশন থাকতে হবে। যদি সত্যি আমরা চাই যে আমরা কোথাও গিয়ে পৌঁছাবো বা যেতে চাই, সেটা আমেরিকা হোক, সেটা জাপান হোক, সেটা জার্মানি হোক, ডাজন্ট ম্যাটার। সো না, আমরা যেতে পারবো বা সেই ইনস্টিটিউটে পড়া সম্ভব যদি আমাদের ওই ডিটারমিনেশন থাকে, এবং ওইটার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রমের আসলে পরিশ্রম। কোনো এটা বিকল্প যদি নেই। তুমি যদি এরকম চাও মাহফুজ, আমাদের দেশে সবচাইতে আমার কাছে মনে হয় এরকম যে আমরা তো সবাই মুসলিম, সবাই বলি ওকে আল্লাহ ভরসা। তুমি যদি মনে করো একদম আঞ্চলিক ভাষায় বলা হয়, মাঠে গরু ছেড়ে দিয়ে বলো যে তোমার আল্লাহ হচ্ছে গরু ধান ক্ষেত খাওয়া ঠেকাইবে, এটা কি কোনোদিন সম্ভব? তোমাকে সুন্দর নতুন কিংবা ভালো দড়ি দিয়ে গরু মাঠে বেঁধে রেখে এসে তোমাকে প্রার্থনা করতে হবে যে যাতে গরু দড়ি ছিঁড়ে না বের হয়ে যায়। হ্যাঁ, জি জি। কিন্তু আমরা কি বলি, তুমি চেষ্টা না করে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিংবা মসজিদে বসে থাকো, আল্লাহ কি আসলেই তোমাকে দিবে? আল্লাহ তো বলেই দিছে, তুমি যদি তোমার ভাগ্য চেঞ্জ করার জন্য তুমি যদি ট্রাই না করো, তাহলে আল্লাহ কেমনে তোমাকে হেল্প করবে? এটা তো জাস্ট বাস, মানে খুবই প্র্যাকটিক্যাল। সো তুমি যদি চেষ্টা করো, আল্লাহ অবশ্যই তোমার ভাগ্যকে পরিবর্তন করে দিবে, তাই না? ডক্টর কালাম, আমরা আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। আমাদের আরেকটা জিনিস আমি জানার চেষ্টা করছি, সেটা হচ্ছে আপনি রিকন এ ভিজিটিং সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন। এই রিকন সম্পর্কে যদি একটু বলেন, বা এদের কাজ কারবার, বা এদের আসলে এখানে যদি কেউ মানে মানে রিকনে যদি কেউ জব করতে চায়, বা রিকনে যদি কেউ কোনো গবেষণা বা ওদের সাথে যদি যুক্ত হতে চায় বা কোলাবোরেটিভ কাজ করতে চায়, বাংলাদেশ থেকে হোক বা অন্য দেশ থেকে হোক, তাহলে আসলে এদের নেচারটা কেমন, বা এদের সাথে যুক্ত হতে হলে কি করা যেতে পারে? সো ফান্ডামেন্টালি আমি হচ্ছে খুবই লাকিয়েস্ট পার্সন, ওকে। আর দুই হচ্ছে, তো ওরা রিকেন হচ্ছে মনে করো সিম্পলি বলা হয় যে জাপানের সমস্ত বেসিক সায়েন্স রিসার্চের হচ্ছে মনে করো হাব। এখানে যারা থাকে বলা হয় জাপানের, আমাদের দেশে স্বপ্ন থাকে কি বিসিএস কাডার হবো, তাই না? কিন্তু জি জি। এখানকার লোকজনের মোস্ট অফ দেমের ড্রিম থাকে যদি আমি কখনো রিকেনে চাকরি করতাম, বুঝতে পারছো? আচ্ছা 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 আচ্ছা। আর এখানে হচ্ছে এরকম ধরো এখন পৃথিবীর সবচেয়ে সুপার কম্পিউটার ডেভেলপ বাই রিকেন দিস ইয়ার, আই সি এই আই যে সি। প্যান্ডেমিকের ভিতরে মনে করো ভাইরাস হ্যান্ডেলিং করার জন্য। তো এদের ফিল্ড আছে যেমন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন সায়েন্স, বাট ডিফারেন্ট এরিয়াস, মনে করো এক একটা গ্রুপ স্মল স্মল। দেন রাইট। কেমিক্যাল সায়েন্স আছে, ধরো ওই যে কেমিক্যাল ইন্ডাস্ট্রির জন্য। দেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিক্যাল। আর আমরা যেটার সাথে জড়িত এটা হচ্ছে ব্রেন সায়েন্স, বুঝতে পারছো? ব্রেন আচ্ছা। সায়েন্স হচ্ছে মেডিকেল সায়েন্সের, অনেকে আছে সাইকোলজি থেকে আসা, অনেকে সোশ্যাল সোশ্যাল সায়েন্স থেকে আসা, বাট somehow they are connected to medical science. রাইট। মেডিকেল সায়েন্সটা হচ্ছে এরকম, এখানে কানেক্ট হতে হলে তুমি পোস্ট ডকের জন্য আসতে পারো। যারা মনে করো আন্ডার গ্রাজুয়েটের স্টুডেন্ট তারাও আসতে পারে, তাদের জন্য মনে করো 15 দিনের একটা কোর্স আছে। তারপরে যারা মনে করো পিএইচডির স্টুডেন্ট তারাও আসতে পারে ভিজিটিং হিসেবে, বুঝতে পারছো? জি, জি, জি। সো আমার কাছে যেটা মনে হয়, জি, জি, জি। যে কেউ যে কোনো লেভেলে কেউ যদি মনে করো দেখার জন্য আসতে চায়, সো মনে করো ভিজিটিং ট্যুর হিসেবে
রাইট। that kind of opportunities is there. For example, যদি যারা আন্ডার গ্রাজুয়েট লেভেল ওদের 15 দিনের একটা ট্রেনিং আছে, যারা মনে আচ্ছা, করো পিএইচডি লেভেল ওদের 3 মাসের একটা কোর্স আছে। এই কোর্স গুলা তোমার টাকা লাগবে না, তুমি যদি মনে করো ওদের ওই যে ফান্ডিং প্রসেসে অ্যাপ্লাই করো, জি, জি। যদি তারা দেখে যে ইউ আর কেপেবল, তোমার ফিল্ডটা নতুন, দেন দে উইল ব্রিং ইউ আপ। তারপরে পোস্ট ডকের ক্ষেত্রে তো আছেই, পোস্ট ডকের ক্ষেত্রেও অথবা অন্য কোনো ইউনিভার্সিটির সাথে কানেক্টেড হয়ে তুমি পিএইচডি করতে পারবা। পোস্ট ডকের ক্ষেত্রে হচ্ছে এরকম, তোমাকে নর্মালি হায়ার করতে পারে, অথবা দেন তোমার জেএসপিএস এর মাধ্যমে কানেক্ট করাইতে পারে, অথবা তাদের ইন্টারনাল ফান্ডিং সোর্স আছে ওইখান থেকেও কানেক্ট করাইতে পারে। বুঝতে পারছো জিনিসগুলো হচ্ছে মনে করো ইটস এ মনে করো আনবিলিভেবল মেকানিজম, বাট যে কোনো পর্যায়ের লোক তুমি ইচ্ছা করলে আসতে পারবা। আচ্ছা, আচ্ছা। So ওই যে others problem are not the problems, all আচ্ছা, are the opportunities. জি, জি। This is একটা my কারণ আমাদের strong কিছু belief. প্রশ্ন আছে। একটা কারণ আমাদের কিছু প্রশ্ন এসছে। হ্যাঁ, অনেকেই ওয়েলকাম জানিয়েছে, অনেকেই বলছে খুব ভালো ডিসকাশন। আর এর মধ্যে মনিরুল ইসলাম একজন কোয়েশ্চেন করেছে, আমি আপনার প্রশ্নটা শো করি এখানে। যে which time is the more appropriate to knock professor through mail in Japan? Is there any particular month to present research proposal? যদি একটু আমার কাছে মনে হয় তোমার হচ্ছে বছরের যে কোনো সময় তুমি কমিউনিকেশন করতে পারো, তাই না? বাট মেন টাইম হচ্ছে প্রত্যেক ডিসেম্বরের ফার্স্ট উইকে ওরা কি করে, প্রফেসররা তোমার কাছে ফর্ম পাঠিয়ে দেয়। তো আচ্ছা, তোমার আচ্ছা, কমিউনিকেশন করতে হবে ওই ডিসেম্বরের আগে, মেবি আগে, তুমি জানুয়ারি, তার আগের ওই বছরই জানুয়ারি ফেব্রুয়ারি থেকে কমিউনিকেশন শুরু করলে ওই সমস্ত ধাপ তোমার প্রিপারেশন নিলে, রাইট। ডিসেম্বরে তুমি ফুল প্রিপারেশন নিলে, অ্যাপ্লিকেশন হয় জানুয়ারি লাস্ট উইকে, রেজাল্ট হয় মনে করো তোমার জুনে, আচ্ছা, এভরিথিং আচ্ছা, সেটেল ডাউন, দেন ইউ ক্যান কাম মনে করো অক্টোবরে ফার্স্ট উইক। আচ্ছা, আচ্ছা। এটা আপনি মনোবসুর কথা বলছেন, তাই তো? হ্যাঁ, মেইনলি মনোবসু। মনোবসুর কথা, জি, জি। মেইনলি মনোবসু। তাহলে আর কাউকে ডিসেম্বরের আগে আগে থেকেই মানে যে বছরে যেতে চাইবে তার আগের বছরের জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই প্রফেসরদের সাথে লেখালেখি মানে করা বা যোগাযোগ করা শুরু করতে হবে। লেখালেখি মানে তুমি যে মনে করো একজনের মেইল দিলে যে তোমার রিপ্লাই দেবে তা না, জি, মেবি জি, ইউ জি। উইল নক 1000 পিপল, 1 পিপল উইল রেসপন্ড ইউ। তো রাইট, তোমাকে রাইট। ধৈর্য ধরতে হবে, তাই না? সো জি, জি। যারা মনে করো তুমি নিজেও, যারা হয়তো এইভাবে ধরো আমি নিজেও এরকম না যে একটা জায়গায় অ্যাপ্লাই করে হয় মানুষের, মেবি তুমি ট্রাই করছো 100 জায়গায়, সেই 100টা রিজেকশন তো কেউ জানে না, তাই না? জি, 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 জি। মানুষ জানে খালি ওয়ান সাকসেস, বাট দ্য সাকসেসের পিছনে যে 100টা রিজেকশন রেট আছে, ওইটা যে রিজেকশন মিনস হ্যাঁ, দে উইল গিভ ইউ সাম কারেকশন। তো তুমি যত রিজেকশন পাবা তত মনে করো তোমার জিনিসগুলো আরো এস্টাবলিশ হবে, তাই না? জি, 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 জি। না তো আসলে ওই আমাদের মানে হেরে যাওয়ার কাহিনীগুলো তো কেউ জানে না, বা আমাদের হেরে মানে ওই 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 যেই পথগুলো আমাদের কঠিন ছিল ওইগুলো কেউ হয়তো দেখেনি। তাই মনে হয় যে পুরা পথটাই বোধহয় খুব সুন্দর ছিল। পুরা না, 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 পথটাই কারো খুব সুন্দর থাকে না। রিজেকশন রেট ইজ, তোমার যদি রিজেকশন রেট 100 না হয়, তোমার সাকসেস, কেউ যদি একবারে সাকসেস পেয়ে যায় ও জানে যা রিজেকশন হওয়ার যে কষ্টটা, তাই না? হুম, হুম। সো তোমার রিজেকশন যখন বেশি আসবে তখন মনে হবে আই নিড টু ডেভেলপ, আই নিড টু ইমপ্রুভ, আই নিড টু ইমপ্রুভ, রাইট। দ্য কোয়ালিটি উইল বি ভেরি হাই। আমরা আরেকটা ডক্টর কালাম আমাদের আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ইজ ইট পসিবল এনিওয়ান অনগোয়িং পিএইচডি স্টুডেন্ট ক্যান ট্রান্সফার হার পিএইচডি জাপান ফ্রম মালয়েশিয়া? আমার কাছে, আমি তো এটা সঠিক অ্যান্সার জানি না, বাট যদি কোর্স কিছু ধরো তোমার যদি রিলেটেড কোর্স থাকে, হুম, হুম। পিএইচডি তে তো কিছু কোর্স রিকোয়ারমেন্ট আছে, তাই না? ওইগুলো আচ্ছা, জি। হচ্ছে ট্রান্সফার হয় যদি ওদের কারিকুলামের সাথে ম্যাচ করে, বাট আচ্ছা, আচ্ছা। এক জায়গা থেকে আরেক জায়গায় পিএইচডি ট্রান্সফার হয় আমি এটা জানি না। বাট জাপান ধরো মালয়েশিয়ার সাথে আছে কিনা জানি না, কিন্তু যেমন থাইল্যান্ডের সাথে, তারপরে ভিয়েতনামের সাথে ওদের ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম চালু আছে। চায়নার সাথে ডুয়েল ডিগ্রি হচ্ছে তোমার 2 বছর জাপানে, 2 বছর হচ্ছে চায়নাতে, কিংবা হলো ভিয়েতনাম, কিংবা হচ্ছে থাইল্যান্ডে, তোমার দুইটা ডক্টরাল ডিগ্রি পাবা। বুঝতে পারছো? আচ্ছা, আচ্ছা। সো ওইটা হচ্ছে ডিফারেন্ট, বাট ডাইরেক্টলি যে কোর্স একটা পিএইচডি একদম চেঞ্জ হয় আমি সঠিক জানি না, কিন্তু তোমার কোর্স যদি ওদের রিকোয়ারমেন্টস ম্যাচ করে দেন চেঞ্জ করা যায়, এটা আমি জানি। রাইট। সো আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে যে উইদাউট ম্যাক্স অ্যানাদার স্কলারশিপ ইন জাপান, উইদাউট ম্যাক্স আর কি হ্যাঁ, স্কলারশিপ আছে? আর যেগুলো আছে তোমার মনে করো জাপানে তো যদি বললামই তো, তোমার যদি ইচ্ছা থাকে টাকা পয়সার কোনো অভাব নাই। ফর এক্সাম্পল, আগে এটা খুবই ভালো ছিল, নেক্সট এর চেয়ে ভালো ছিল হচ্ছে ওই যে তোমার যেটাকে বলে ডিআরএফ, ডক্টরাল রিসার্চ ফেলোশিপ প্রোগ্রাম, তোমার টিএআরএ সিস্টেম,
হ্যাঁ, আচ্ছা, ওই সিস্টেমে ছিল, ওইটা আগে খুবই ভালো স্কলারশিপ ছিল, তোমার অ্যামাউন্ট ছিল অনেক বেশি, বাট এখন অনেকটা কমায় দিছে, হাফ করে ফেলছে, বুঝতে পারছো? জি, জি। হাফ করার কারণে তোমার ওই যে টিউশন ফি নিয়ে কখনো অসুবিধা হয় না, আর কিছু দেয়, ফর এক্সাম্পল যেটা দিয়ে হয়তো তুমি চলতে পারবা। সো রাইট, নেক্সট এর বাইরেও যেমন আছে ডিআরএফ, আর যদি মনে করো তোমার ইচ্ছা থাকে, সো এখানে হচ্ছে তোমার স্টুডেন্টরা 28 আওয়ার্স কাজ করতে পারে, তাই না? এখন রাইট, স্টুডেন্ট মানে আছে তোমার সংগ্রামের সময়, তুমি তো কিছু কাজ করলে তোমার কিছু মানি আসবে, অথবা তোমার কিছু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আসবে, তাই না? রাইট, তো আমার মনে হয় আরো স্কলারশিপ যেমন ডিআরএফ আছে, আদার ফান্ডিং সোর্সেস আছে, অথবা কোনো ল্যাবের পার্সোনাল ফান্ডিং আছে, ওইগুলা ইট ডিপেন্ডস অন দ্য টিচার্স। আবার সায়েন্টিফিক ফিল্ড যেগুলা, তোমার ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এদের জন্য মনে করো ফান্ডিং এর কোনো অভাব নাই, তোমার রাইট। প্রফেসরের গাদা গাদা ফান্ডিং আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর যারা বিজনেস লেভেল কোর্স কিংবা সোশ্যাল সায়েন্স, এদের ফান্ডিং রেট আছে, কিন্তু ওই যে তোমার একটা স্টুডেন্টকে মাসে মাসে 2 লাখ কিংবা 1.5 লাখ জি, ইয়েন করে টাকা দেওয়া, এটা খুবই টাফ ব্যাপার, তাই না? রাইট, রাইট, রাইট। তো ওইটা আচ্ছা, কিছুটা তাহলে পরিমাণে আপনি যেটা কম। বলেছেন আসলে আপনার সাথে আমি একমত। এটা শুধু জাপানে নয়, মালয়েশিয়াতেও আপনার সেটা হচ্ছে আপনার ওই সোশ্যাল সায়েন্সে, বিশেষ করে মনে করেন বিজনেসে বা ফাইন্যান্সে বা ইকোনমিক্সে বা আর্টসে, এগুলোতে আপনার ফান্ড পাওয়াটা বেশ টাফ। মানে সব জায়গায় ফান্ড একটু কম। ইঞ্জিনিয়ারিং বা সোশ্যাল বা পিওর সায়েন্স বা মেডিকেল সায়েন্স এমন অনেক সময় দেখি যে ফান্ডটা একটু ভালো। হতে পারে ইন্ডাস্ট্রির অনেক সাপোর্ট আছে, এটা হতে পারে। এখন আমাদের নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে রাকিব হাসানের কাছ থেকে, how is the opportunity for English background student for PhD in Japan, I think? হ্যাঁ, অনেকে এখন যেটা হয়েছে, তোমার মনে করো যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সবাই তো পিএইচডি থিসিস কিংবা চাই করো, এভরিথিং ইজ ইন ইংলিশ, তাই না? আচ্ছা, 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 আচ্ছা। সো তুমি ইংলিশ জানলে অবশ্যই তুমি তো থিসিস লেখবা, কোর্স করবা, সবকিছুই ইংলিশে। সো না, আমাদের আমাদের একটা ধারণা ছিল ডক্টর কালাম, যে আমাদের একটা ধারণা যে আপনার ওখানে গিয়ে জাপানি শিখতে হয়, তার মানে জাপানি ভাষায় সবকিছু লিখতে হয়। এই ধারণা সম্পর্কে আপনি যদি একটু বলে দেন আর। সো এটা হচ্ছে এরকম, তোমার হচ্ছে জাপানিজ তোমার দরকার হচ্ছে রেগুলার লাইফ কমিউনিকেশনের ক্ষেত্রে, বাট এখন আচ্ছা, সোশ্যালাইজেশন, ওদের সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনের কারণে এখন মনে করো তোমার হচ্ছে জাপানিজ না জানলেও অনেক অ্যাপস আছে। আবার মোস্ট অফ দ্য পিপুল তোমার রেস্টুরেন্ট গুলাতে এখন কিছু কিছু ইংলিশ পারে। এটা হচ্ছে এই কারণে, ধরো এই যে টোকিও অলিম্পিক হওয়ার কথা ছিল, তাই না? দিস ইজ জি, লাইক অ্যান জি, অপরচুনিটি ফর বিজনেস। সো ওরা কি রাইট। করে, তোমার ধরো দৈনন্দিন জীবনের ক্ষেত্রে তুমি যদি জাপানিজ ছাড়াও তোমার লাইফ চলে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, 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 আচ্ছা। আর যদি একেবারেই নয়, তোমার দরকার, ইউ হ্যাভ ডিফারেন্ট কাইন্ড, অ্যাট লিস্ট ইন ইউর মোবাইল দেয়ার ইজ গুগল ট্রান্সলেশন, তাই না? জি, জি, জি। আবার there are like thousands of software you can use it for different purposes, so তোমার জাপানি জানার কোনো দরকারই নাই। ডক্টর কালাম, যদি আপনি একটু বলেন আন্ডার গ্রাজুয়েটের কোনো অপরচুনিটি আছে কিনা জাপানে পড়ার? আন্ডার গ্রাজুয়েটে অপরচুনিটিস আছে, বাট ধরো আমাদের গভর্নমেন্টের যে একটা স্কলারশিপ আছে, মনে করো ওই যে এমবেসির মাধ্যমে আন্ডার গ্রাজুয়েটের মেক্স স্কলারশিপ হয়, রেট হুম, হচ্ছে 2-3 জন, কিন্তু এই দুই আচ্ছা, তিনজন হচ্ছে যাদের মনে করো রেজাল্ট খুব ভালো থাকতো আগে, এখন মনে করো গভর্নমেন্ট মিন্স আই ফিল দ্যাট নেপোটিজম, ওকে? আই সি, আই সি। দেয়ার আর ইউ নিড সাম রিলেশনশিপ, সো ওইটা পাওয়া সম্ভব না। আচ্ছা, এখন আন্ডার গ্রাজুয়েটে যদি কেউ আসে, কেউ যদি মনে করো আন্ডার গ্রাজুয়েট, এখানে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি হচ্ছে তোমার এখনো জাপানিজ ল্যাঙ্গুয়েজে হয়। আন্ডার আচ্ছা, গ্রাজুয়েটে আসে মানে তুমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ পারবা, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, জাপানিজ আচ্ছা, ল্যাঙ্গুয়েজ পারা মানে তোমার আন্ডার গ্রাজুয়েট শেষ করতে করতে ইউ ক্যান ডু জব ইন, মনে করো টয়োটা, ফুজিৎসু, বিগ বিগ কোম্পানিজ। আচ্ছা, আচ্ছা। তুমি যদি মাস্টার্স করো, ল্যাঙ্গুয়েজ ভালো পড়ো, তোমার সেম অপরচুনিটি বিগ বিগ কোম্পানিজ। দেন মনে আচ্ছা, করো তোমার যদি মনে করো দেন পিএইচডি করো, তুমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ভালো হও, তুমি ইউনিভার্সিটি গুলাতে ইজিলি টিচিং প্রফেশনে ঢুকতে পারবা। সো কেউ যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ পারে, খুবই ভালো। তার হুম, ক্ষেত্রে মনে করো এখানকার কোম্পানি জবগুলো হচ্ছে এরকম, খুবই সিকিউরড। ওরা মনে করে ওদের কোম্পানি বাজলে ওদের ইকোনমি বাজবে, তাই না? কেউ যদি মনে করো ফুজিৎসু, মিৎসুবিশি, তারপরে হিতাচি, আদার টাইপস অফ কোম্পানিতে কেউ যদি জয়েন করে একবার, আমার কাছে মনে হয় যে তোমার আর কোনো কিছু চিন্তা করার দরকার নাই। তুমি যদি পারফরমেন্স ভালো করতে থাকো, তুমি, আমরা মুসলমান, আমাদের নামাজ কালামেরও কোনো প্রবলেম নাই। তুমি যদি নামাজ না পড়ো টাইমলি, ওরা তোমার আস্তে করে বলা শুরু করবে, এই তুমি তো মুসলিম, এখন না তোমার নামাজের সময়, বুঝতে পারছো? আচ্ছা, আচ্ছা, অথবা আচ্ছা। তুমি যদি মুসলমান হয়ে অন্য খারাপ কিছু খাও, অথবা অনেক আছে না ড্রিঙ্কস করে, অন্য কিছু করে, হ্যাঁ, হ্যাঁ। তখন দে উইল থিঙ্ক দ্যাট ও, এটা হচ্ছে বাজে মুসলিম। আচ্ছা, 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 আচ্ছা।
ওরা একটা কিন্তু ভালো একটা অভিজ্ঞতার কথা আমার। নিজেরাই জাস্টিফাই করতে পারে, বুঝতে পারছো? ডক্টর কালাম, দিন শেষে আমরা যে যেখানেই থাকি না কেন, সে ইউএসএ বলেন, সে হার্ভার্ডে, ক্যামব্রিজ, অক্সফোর্ড বা মালয়েশিয়া বা জাপানে, যেখানেই থাকি না কেন, আমাদের সবার উপরে আমাদের দেশ থাকে, ভালোবাসা থাকে, দেশের প্রতি টান থাকে, সেই দেশের জন্য। হ্যাঁ, আমাদের ডক্টর টু বি সোহেল রানা ভাই, উনি উনি মালয়েশিয়া থেকে বলছেন, ইউনিভার্সিটি মালাতে পিএইচডি করছেন। উনি লিখেছেন যে, ডক্টর কালাম, আপনার কি কোনো প্ল্যান আছে কিনা যে এআই বেসড কোনো সোসাইটি বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে কোলাবোরেট করে আপনার কোনো প্ল্যান আছে কিনা, ফিউচার প্ল্যান আর কি? ফিউচার প্ল্যান মনে করো, আমি হচ্ছে ডাইরেক্টলি ব্র্যাকের সাথে কাজ করতেছি, বুঝতে পারছো? আচ্ছা, ব্র্যাক এনজিওর ব্র্যাক সাথে, ইউনিভার্সিটি বা ব্র্যাক এনজিও, কোনটার সাথে? এনজিওর সাথে জি ডাইরেক্টলি। জি 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 জি। সো ব্র্যাকের সাথে এ পর্যন্ত মনে করো, ফর এক্সাম্পল, একটা মায়া অ্যাপ আছে যেটা হচ্ছে হেলথ রিলেটেড, বুঝছো? আচ্ছা 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 এটা এক আপু, উনি যখন সিডনিতে ছিল উনি তৈরি করছে, অ্যামেজিং ফর হেলথ সার্ভিসেস। আচ্ছা 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 আচ্ছা। সো আমার যেটা ইচ্ছা আছে, ধরো ব্র্যাকের সাথে, যেহেতু আমার রিসার্চ ব্র্যাক বেসড, ওকে, রাইট। সো ওদের যেমন ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে, হ্যাঁ, জি জি। ফাইন্যান্সিয়াল লিটারেসি আছে, ওদের তো মাইক্রো ফাইন্যান্স বিজনেস এখন খুবই সাকসেসফুল, হ্যাঁ। এখন ওই যে আচ্ছা। ওই রকম চলে না যে গ্রামে কার টাকা আছে না আছে, এখন খুবই কম্পিটিশন, বুঝতে পারছো? রাইট রাইট রাইট। তো ওরা কি করছে, ওদের ফাইন্যান্সিয়াল লিটারেসি চালু করা আছে। আমার যেটা পারপাস আছে, ওদের সাথে আমার কোলাবোরেশন আছে। হুম। সো আমরা একটা ছোট্ট এআই তৈরি করতে চাই, যাতে ওদের এই এডুকেশন সিস্টেমটা ফুললি, মনে করো, যে কেউ মোবাইলের মাধ্যমে কিংবা যে কোনো ভাবে ওদের, আর ওই যে টিচিংটা যাতে অনলাইনে নেওয়া, এআই এর মাধ্যমে দেওয়া যায়। আর কোলাবোরেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে, পার্সোনালি মনে করো আমি চাই বাংলাদেশ থেকে, মনে করো, হিউজ স্টুডেন্ট মনে করো জাপানে আসুক, ওকে। জাপান যেহেতু এজিং প্রবলেম সোসাইটি, তোমার যদি কেউ ভালো, তার বিহেভিয়ার ভালো, তোমার এডুকেশনের কোয়ালিটি ভালো, ল্যাঙ্গুয়েজ ভালো থাকে, তোমার 100 ইয়ার্স অথবা 150 ইয়ার্স, ইট উইল বি লাইক আমেরিকা। তোমার এইখানে ইউ উইল গেট অল দ্য ফ্যাসিলিটিস। রাইট। আর যেটা মনে করো ইউনিভার্সিটি কোলাবোরেশনের ক্ষেত্রে, আমার একটা চিন্তা আছে, ধরো যদি বাংলাদেশে আসলেই তুমি যদি কোলাবোরেশন করতে চাও, the problem begins like you have to do all the works. You got it? হ্যাঁ, মনে আমি বুঝতে পেরেছি আর কি। তো But তারপরেও if I তারপরেও get, তারপরেও আমরা আশা তারপরেও করি আমরা যদি, সম্ভব করব। ওই তো বললামই তো যে জি। I want to apply the knowledge with the BRAC or other types of institute. They are really working in the society. রাইট। অথবা ধরো ফর এক্সাম্পল, আমি একবার গেছিলাম তোমার হচ্ছে, যদি কোনো ইউনিভার্সিটির ওইরকম মনে করো কোলাবোরেটর পাওয়া যায়, দে আর রিয়েলি ইন্টারেস্টেড টু কোলাবোরেট। কোলাবোরেশন মানে কি, বোথ পার্টি উইল কোলাবোরেট, ওকে, জয়েন্টলি। রাইট রাইট। যদি এখানে এরকম হয়, এক পার্টি কোলাবোরেট টোটালি, আদার পার্টি ওকে ডু দিস, আই উইল বি উইথ ইউ, নট লাইক দ্যাট। সো ওইরকম কোলাবোরেশন যদি পাওয়া যায়, অবশ্যই, কারণ আমার দেশ বাংলাদেশ, তাই না? সবশেষে তো বাংলাদেশের কন্ট্রিবিউশন করাটাই হচ্ছে সবচাইতে, মনে করো, বেটার। বাট উই আর কন্ট্রিবিউটিং, তাই না? ধরো রাইট আমাদের দেশে এখন যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের ক্ষেত্রে, উই আর কন্ট্রিবিউটিং থ্রু দ্য রেমিটেন্স, ওকে। রাইট। We can contribute to bring the most of the young people from Bangladesh to some of the universities in all over the world. We are encouraging them, তাই না? রাইট। আরো করতে পারি, মনে করো, যদি ওইরকম পার্টনার ইউনিভার্সিটি, ওকে, আমার একটা, আমি নাম বলবো না, ওকে, এক ইউনিভার্সিটি গেছিলাম, তার পারপাসই হচ্ছে একই, তুমি আইবিএম এর সাথে আমার কোলাবোরেশন করাই দাও, আর কিছু না। আচ্ছা 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 আচ্ছা। হোয়াট এভার দ্য থিংস ইউ নিড, মানে এটা হচ্ছে জাস্ট ব্র্যান্ডিং পারপাস। যদি আচ্ছা, ওদের ওই যে আইবিএম এর নাম থাকে যে ওকে আমার কোলাবোরেশন উইথ আইবিএম, আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রপোজালটা ছিল এরকম, তুমি খালি এনে দাও ওনাকে, বাদ বাকি আই উইল টেক কেয়ার অফ এভরিথিং। আচ্ছা আচ্ছা আচ্ছা। But it's not the nature of collaboration, তাই না? রাইট রাইট রাইট। জি জি। তো ডক্টর কালাম, আমাদের আরেকটা একটু প্রশ্ন, আমরা শেষের দিকে যেহেতু চলে আসছি প্রোগ্রামের, এখানে আমার মনে হয় এই বিষয়টা আপনি অলরেডি বলেছেন, তারপরেও, যে ফর স্কলারশিপ হুইচ ওয়ান ইজ ইম্পর্টেন্ট, ডাইরেক্টলি অ্যাপ্লাই ইউনিভার্সিটি অর নক টু দ্য প্রফেসর? আমার মনে হয় আপনি বলেছেন ওকে, বিষয়টা অলরেডি। স্কলারশিপের জন্য হ্যাঁ। কেউ যদি মিক্সড, যেহেতু তোমার আমরা বাংলাদেশি, টাকা পয়সা না থাকলে চলবে কেমনে, তাই না? জি জি তো জি। বেটার আছে মিক্সড স্কলারশিপে আসা, ডিউ, মনে করো ইউনিভার্সিটি রিকমেন্ডেশন দিয়ে তোমার আছে প্রফেসরের কাছে যোগাযোগ করলে, প্রফেসর যদি তোমার, তুমি যদি, ইফ প্রফেসর ইজ হ্যাপি উইথ ইউর প্রপোজাল, হি উইল ফাইট ফর এভরিথিং, ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট এনিথিং। তো ডক্টর কালাম, আপনি যেহেতু এই মন্য বসু স্কলারশিপ পেয়েছেন মাস্টার্স এবং পিএইচডির জন্য, আপনি যদি বলেন যে আমরা যখন অ্যাপ্রোচ করব প্রফেসরকে, মনে করেন একটা ইমেল লিখবো,
তাহলে হুম, কিভাবে একটু দেখবো? যদি একটু মানে একেবারে হ্যাঁ, মানে ওকে। abstract সো করে বলেন যে একদম ফ্রম দ্য স্টার্টিং তুমি লেখার আগে তো ওনার প্রোফাইলটা একটু দেখলা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, জি, জি, জি। তোমার ফিল্ড যদি ম্যাচ নাও করে, তাই না? জি, জি, জি। জি, জি, তুমি জি। সো ইমেল মিন্স ইউর ল্যাঙ্গুয়েজ উইল টক মোর পোলাইটলি, না? রাইট। যে ইউ আর রিকোয়েস্টিং দ্যাট আমি তোমার ফিল্ডে ম্যাচ করে না, বাট আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড। কিভাবে? আই ওয়ান্ট টু ডু দেন ইউ হ্যাভ টু শো হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। রাইট। আর যদি রিয়ালি ম্যাচ করে যায় তখন তোমার বলতে হবে যে আমি তোমার এই জিনিসগুলো পড়ছি, আমি এই কাজ করছি, would you please see my CV with this. Okay, so it's আচ্ছা। like communication is like email communication is like, you have to impress the person by, তুমি যদি রিয়ালি তোমার সাথে ম্যাচ না করে দেন তোমাকে প্রপোজ করতে হবে ফিউচারে তুমি কি করতে চাও, যেটা উনি চায়, তাই না? আর যদি জি। ম্যাচ করে দেন দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ডিফারেন্ট, ইট বেসড অন দ্য সিচুয়েশন। বাট সিম্পলি তোমাকে বলতে হবে আমি তোমার সিবি দেখেছি, দেখার পরে তোমার যে রিসার্চ ফিল্ড আমি খুব ইন্টারেস্টেড, সো আমার রিসার্চ ফিল্ড হচ্ছে এই। যদি তোমার ওই যে ম্যাচিং হয় তুমি বলবা ডাইরেক্টলি, আর যদি ম্যাচিং না হয় তখন বলবা আই হ্যাভ অ্যাটাচড এ টেন্টেটিভ রিসার্চ প্রপোজাল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর এই প্রপোজাল মানে এই না যে তুমি কিছু লিটারেচার রিভিউ করলা, ওই রকম না। জাস্ট ইউ হ্যাভ অ্যান নিউ আইডিয়া সাপোর্টেড বাই সাম লিটারেচার এন্ড সো সবশেষে আর একটা কথা অবশ্যই আসে যে কেন তোমাকে টাকা দেবে, তাই না? দ্যাট স্কলারশিপ মিন্স টাকা। জি, জি, জি। মা বাপ ছাড়া কেউ কি কখনো টাকা দেয় পৃথিবীতে? না, সেটাই, সেটাই। সো একটা কান্ট্রি কেন তোমাকে ফাইন্যান্স করবে? মেবি ইউ হ্যাভ টু শো সাম কাইন্ড অফ দ্যাট টাইপ অফ থিংস মিন্স তোমার এই রিসার্চটা হয়তো এইভাবে সমাজের জি, উন্নয়নে কাজে লাগবে, অথবা পাবলিকেশনে নতুন কোনো নলেজ ক্রিয়েশন করবে, দুইটা থাকলেই হবে। জি, জি। ডক্টর কালাম, আমাদের লাস্ট প্রশ্ন, আমরা একেবারে শেষ চলে আসছি, সুতরাং আমাদের আর প্রশ্ন নেওয়ার সুযোগ থাকছে না। লাস্ট প্রশ্ন হচ্ছে, আমরা অনেকেই বলি যে অনেক সে মেধাবী, আমি মেধাবী না। সে খুব খুব ভালো ছাত্র, মানে তার ব্রেন খুব ভালো। আমাদের মানে একেবারে মানে প্রাঞ্জল ভাষা যদি বলি, ও অমুকের ব্রেন খুব ভালো, আমার ব্রেন একদম ভালো না। অমুক মুখস্থ করতে পারে, এটা পড়তে আমি পারি না। তো এই জায়গা থেকে আপনি দেখেন, আপনি দেখেছেন, আপনার জীবনেও দেখেছেন, আমরা আমাদের জীবনেও দেখেছি অনেক মানুষকে, আহ অনেক বাংলাদেশের পতাকাকে বিভিন্ন বড় বড় জায়গাতে তারা নিয়ে গেছে, প্ল্যাটফর্মে নিয়ে গেছে বা এখনো উড়াচ্ছে। এই মানুষগুলোকে আপনি দেখেছেন, তো সেই জায়গা থেকে যদি আপনি একটু বলেন যে আসলে ওই যে ব্রেন বা এই বিষয়টা আপনি একটু, যদি আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, ফার্স্টলি কিছু মানুষ আছে পৃথিবীতে, ওরা হচ্ছে আসলে রিয়েলি ন্যাচারাল ট্যালেন্টেড। আমার জীবনেও আমি দেখছি, আমার এক বড় ভাইকে দেখছি, উনি তোমার যদি কিছু কখনো দেখতো, উনি জীবনে কখনো ভোলে নাই। উনি এখন ঢাকা ইউনিভার্সিটি শিক্ষক, আমি তাকে চিনি। হি ইজ সো পায়াস ম্যান। আর রাইট। একজন দেখছি, উনি আছে খুবই দুষ্টু প্রকৃতির, উনি এখন ফরেন অ্যাফেয়ার্স এ আছে, বাট হি ইজ লাইক সেম ট্যালেন্ট। রাইট। ওকে, তারা আছে ট্যালেন্ট পিপল, ওদের সাথে কোনো তুলনা নাই। ওই নাম্বারটা আছে, মনে করো 1 কোটিতে একজন দুইজন, অথবা আছে কিনা এইরকম নাম্বার হচ্ছে খুবই সীমিত। বাট জি, জি। আদার যেটা হচ্ছে এখানে, কতটা তুমি মনে করো চেষ্টা করতেছো, তাই না? কতটা তুমি হার্ড ওয়ার্ক করতেছো ওইটা। সো তুমি যদি বলো ট্যালেন্টেড লেভেল হচ্ছে, ওটা হচ্ছে খুবই সীমিত কিছু লোক আছে আমাদের সমাজে যারা হচ্ছে বলা হয় গড গিফটেড কিংবা গড গিফটেড রাইট, রাইট। ট্যালেন্টেড। জি, জি, মেবি জি। তাদের পিতামাতার কারণে হয়তো, পিতামাতা ওনারা যখন গর্ভে ছিল তখন হয়তো অনেক ধর্মীয় কিংবা অন্য কোনো কারণে হয়তো দে আর সো ট্যালেন্টেড পিপল। আদার আছে, ইফ ইউ ডু হার্ড ওয়ার্ক, ওকে, ইফ ইউ ডু দ্য সেম থিং কন্টিনিউয়াসলি, মনে করো গুড রেজাল্ট উইল কাম। এটা রাইট। হচ্ছে আদার্স পারপাস। সো আমাদের অনেক গার্জিয়ান দেখি যে আমার ছেলে ভালো পারতেছে না, কিংবা যারা স্কুল কলেজ গুলোতে যে হার্ড কম্পিটিশন হয়, সো গার্ডিয়ান গুলোর উচিত ওই কম্পিটিশন না করে আপনার ছেলে যেটা করতেছে, ওটা যেটা ফিল করে ওইটাকে করতে দেওয়া আমার কাছে মনে হয় বেটার। রাইট। কারণ কম্পিটিশন করলে তো তোমার ছেলের প্রতি একটা প্রেশার চলে আসবে, তাই না? জি, 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 জি। সো প্রেশার না নিয়ে তুমি যেটা করতেছো ওটা কন্টিনিউয়াসলি, আমার কাছে মনে হয় হার্ড ওয়ার্ক, যেটা আমি অলওয়েজ বলি, তুমি যদি হার্ড ওয়ার্ক করো না, নোবডি অথবা নো ওয়ান ক্যান স্টপ ইউ। রাইট। ডক্টর আবুল কালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আন্তরিক কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি অনেক ব্যস্ত মানুষ, আমরা জানি। তারপরেও এই সময়টা দিয়েছেন। আমরা সবাই চেষ্টা করছি, আমরা যে যার জায়গা থেকে দূর থেকে হলেও দেশের জন্য, দেশের মানুষের জন্য, ইয়াং প্রজন্মের জন্য, বিশেষ করে তরুণদের উদ্দেশ্যে, তরুণদেরকে মোটিভেট করাই অন্যতম একটা উদ্দেশ্য এই স্কলার আলাপের। সেই জন্যই আমরা চেষ্টা করেছি প্রতিনিয়ত নিয়মতান্ত্রিক ভাবে বা নিয়মিত এক আয়োজন স্কলার আলাপে আমরা বিভিন্ন স্কলারদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা আশা করছি কোনো একদিন হয়তো আপনাকে আবার যুক্ত করব।
আর সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম। মাহফুজ, ওয়ালাইকুম আসসালাম। মাহফুজ, তোমাকে অনেক ধন্যবাদ, কারণ তোমার সাথে তো অনেক দিন ধরে পরিচয়, এভাবে অনেকক্ষণ কথা হলো, এবং তোমার মাধ্যমে যে মনে করো কিছু কথা, ধরো মনের কথা যেগুলা মানুষকে এনকারেজমেন্ট করা, সবাইকে বলা হলো, এজন্য তুমি যে ইউ প্রোভাইডেড দ্যাট কাইন্ড অফ অপরচুনিটি, সো আই ওয়ান্ট টু গিভ ইউ স্পেশাল থ্যাঙ্কস, and special thanks to the audience who are listening from different places all over the world, even the, especially from the Bangladesh, because the situation is not so good. So I want to give thanks all of you. So Mahfouz, thank you very much. থ্যাংক ইউ। প্রিয় দর্শক, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা যে যেখান থেকে দেখছিলেন, আশা করি আপনারা আমাদের এই আলোচনাটাকে এনজয় একটু করেছেন। একটু হ্যাঁ, sure. ইন্টারাপ্ট করি, ফাইনাল একটা কথা, কেউ যদি কখনো মনে করে কোনো ধরনের কনসালটেন্সি, মনে করে কখন কোনো সাপোর্ট দরকার হয়, ভেরি সিম্পল, আমাকে নাম গুগলে সার্চ দিলেই, মনে করো এখন তো পৃথিবীতে কিছু লোকায় থাকে না, তাই না? ইমেল জি। অ্যাড্রেস পাওয়াটা খুব ইজি। কেউ যদি কখনো প্রয়োজন মনে করে, নক করলেই মনে করো আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ দ্য ইমেল রিপ্লাই ব্যাক। ওকে, তরুণ সমাজের জন্য এর থেকে বড় মেসেজ আর হতে পারে না। আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই ওয়ার্ল্ড ক্লাস রিসার্চারের কন্ট্যাক্ট পেতে পারেন, যোগাযোগ করবেন, ফেসবুকেও পাবেন, গুগলেও পাবেন। আপনারা যা সার্চ করবেন, চেষ্টা করবেন, অবশ্যই উনি অত্যন্ত ব্যস্ত, সেই ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার সত্যি ডিটারমিনেশন থাকে, আপনি পৌঁছাতে পারবেন, এবং আপনারা সবাই ভালো করেন, এই দেশটা এগিয়ে যাক, বাংলাদেশটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াক, এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের উদ্দেশ্য, এটাই আমাদের চাওয়া। সেই চাওয়া রেখেই সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।